দোয়েল মানল রাহুলের কথা, ওরা ফিরে যাবে, খুব শীঘ্রই ফিরে যাবে আমেরিকায়। তাহিয়া বেঘরে ঘুমাচ্ছে। ধ্রুব আর ওকে বিরক্ত করেনি। মায়ের মুখে শুনেছে বাবার অবস্থা ভালো না, ভাবলো ওনার সাথে একবার দেখা করে আসবে, কিন্তু রাত যে অনেক হয়েছে। এই সময় তাহিয়াকে একা একা রুমে রেখে যাওয়া ঠিক কি হবে? থাক, কালই না হয়ে যাবে। ধ্রুব ঘুমন্ত তাহিয়ার কপালে চুমু দেয়, সাথে সাথে তাহিয়া বলে ওঠে, ঢং করবি না ধ্রুব, আমি খুব রেগে আছি। কেন? আমি কিছু করেছি? করেছিস তো। ধ্রুব তাহিয়াকে নিজের দিকে ঘুরিয়ে প্রশ্ন করে, কি করেছি বউ? তুই আমাকে আগের মতো ভালোবাসিস না, তাই না? কে বলেছে ভালোবাসি না? আমি বললাম। বলার কারণ? এই সপ্তাহে আমাকে আম্মু চেক আপে নিয়ে গেছেন, অথচ যাওয়ার কথা ছিল তোর। আমি একা একা বোর হয়ে তোকে কল দিই কথা বলবো বলে, কিন্তু তুই এতটাই বিজি যে কল ধরা তো দূরে থাক, একটা মেসেজও করতে পারিস না। আমি ভীষণ রাগ করেছি ধ্রুব, যা এখান থেকে, কাছে আসবি না একদম। ধ্রুব চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। তাহিয়াকে খুব সাবধানে জড়িয়ে ধরে মেয়েটার পুরো মুখে চুমু দিয়ে বলে, রাগ করো না সোনা বউ, ভুল হয়ে গেছে খুব। পরের বার থেকে আমিই তোমাকে চেক আপ নিয়ে যাব, আদর দেব, ভালোবাসা দেব, আর অনেক অনেক গল্প করব। এবার খুশি? একটু হাসো এখন। তাহিয়া হাসে, শক্ত করে জড়িয়ে ধরে ধ্রুবকে। মেয়েদের অভিমান বুঝি এমনই হয়, তারা ঘটা করে রাগে, আবার সামান্য ভালোবাসা পেলেই মোমের মতো গলে যায়। রাত 1টা পেরিয়েছে। গায়ে মধুর শার্ট জড়িয়ে বিছানায় শুয়ে আছে সুনেহরা। মধু তখন ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে, পরনে কালো প্যান্ট আর কালো হুডি, যার টুপি দিয়ে ঢেকে রেখেছে মাথাটা, মুখে কালো মাস্ক লাগিয়ে কোথাও যাবে বলে রেডি হচ্ছে সে। সুনেহরা আধা খোলা চোখে সবটাই দেখলো, তবু মধুকে বুঝতে দিল না যে সে জেগে আছে। মধু প্রিয়তমার পানে তাকায়, মেয়েটার মুখে আর হাতে চুমু দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। কিছুক্ষণ পর সুনেরা বিছানা ছেড়ে উঠে, কাবার্ডে ওর কিছু জামা কাপড় রাখা আছে, ওখান থেকে একটা জামা বের করে পরে নেয় সে। চুলগুলো ক্লিপের সাহায্যে আটকে দিয়ে মাথায় একটা পাতলা স্কার্ফ দিয়ে বেরিয়ে যায় মধুর পিছু নিবে বলে। মধু তখন বাগানের দিকে দাঁড়িয়ে জাফরের সাথে কথা বলায় ব্যস্ত। সুনেরা এই সুযোগে ওর গাড়ির ডিকিতে উঠে পড়ে। কিছুক্ষণ পর মধু গাড়িটা স্টার্ট দেয়, নির্দিষ্ট গন্তব্যে এসে গাড়িটা থামায় সে। গাড়ি থেকে বের হতে রাস্তায় দাঁড়িয়ে থাকা সুনেরার আব্বুকে চোখে পড়ে। লোকটার চোখে মুখে গভীর চিন্তা। মধু ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে আঙ্কেল, এত রাতে ডাকলেন জি? তোমাকে যারা লালন পালন করে বড় করে তুলেছিলে তাদের মৃত্যুর কারণটাই অবশ্য জানো। জানি। আর আমি নিজ হাতে তাদের শাস্তি দিয়েছি। তুমি সবাইকে শাস্তি দিতে পারোনি দিব্য। তাদের মধ্যে একজন ছিল রাশেদ, যে এখানকার থানার ভারপ্রাপ্ত ওসি। আমার স্ত্রীর পুরো কিছু কাগজপত্র আর ডায়েরি থেকে আমি জানতে পারলাম ওই লোকটা তাকে হুমকি দিয়েছিল তার ভাইয়ের কেস না লড়তে, কিন্তু আমার স্ত্রী মানে সুনেহরার আম্মু কেসটা ছাড়েনি। লোকটা পরবর্তীতে শাস্তি পায়, আর এই জন্যে হয়তো রাশেদ রেগে গিয়েছিল। আমি নিশ্চিত সুনেহরার মায়ের মৃত্যুর কারণে ওই রাশেদ। আমি এত আগের ঘটনা নিয়ে কথা তুলতাম না যদি এর সাথে আমার মেয়ে জড়িত না থাকতো। সুনেহরা ওই লোকটার আন্ডারের কাজ করে। তুমি বুঝতে পারছো আমি কি বলছি? তুমি কিছু করো দিব্য। মধুর কপাল কুঁচকে আসে। কি শুনছে ওই সব? এই রাশেদ নামটা কেমন চেনা চেনা লাগছে, কোথায় শুনেছে এই নাম? মধু বেশ কিছুক্ষণ ভেবে ফোন বের করে একটা ছবি দেখায় আনোয়ার সাহেবকে, জিজ্ঞাসা করে, ছবিতে থাকা ব্যক্তিটি রাশেদ কিনা? উনি জবাবে হ্যাঁ বলেন। মধু যা বোঝার বুঝে যায়। প্রায় বছর খানেক আগে একটা বড়সড় গ্যাংয়ের লিডারকে মেরেছিল মধু। ঝামেলার সূত্রপাত ওখান থেকেই। রাশেদ হলো ওই লিডারের বাবা। ছেলের অনৈতিক কাজের বিরুদ্ধে হলে উনি ছেলের মৃত্যু মেনে নিতে পারেননি। মধুর নামে কত কেস ফাইল করেছেন, জেলে ঢুকাতে চেয়েছেন, কিন্তু কখনোই পারেননি। আর এই জন্যে মধুকে মারতে সুনারাকে খুঁটি হিসেবে ব্যবহার করছেন। মধুর পেছনে আনোয়ার সাহেব দাঁড়িয়েছিলেন। আচমকায় উনি চিৎকার দিয়ে উঠলে মধু পেছনের দিকে তাকায়, দেখে লোকটার বুকে ছুরি গেঁথে আছে, গলগল করে রক্ত পড়ছে, আর কেউ একজন ওদিক দিয়ে পালিয়ে যাচ্ছে। মধু উঠে অজ্ঞাত লোকটাকে ধরতে যায়, কিন্তু আনোয়ার সাহেব ওকে আটকান, হাত দুটো ধরে বলেন, আমার মেয়েকে দেখে রেখো দিব্য, ওকে কষ্ট দিও না। আমি নিশ্চিত ওই লোকটা রাশেদ বা ওর লোক। তুমি ওকে শাস্তি দিবে, ঠিক আছে? কথাটা বলতে বলতে ছটফট করতে শুরু করেন আনোয়ার সাহেব। ততক্ষণে রক্তে লাল হয়ে গেছে ওনার পুরো শরীর। মধুর চেহারায় আতঙ্ক। সে ছুরিটা ওনার বুক থেকে বের করতে করতে বলে, আপনার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি আপনাকে হাসপাতালে নিয়ে যাব। আর যে এমনটা করেছে তাকে জানি মেরে ফেলবো, খোদার কসম। আপনি ভাববেন না আঙ্কেল, আমি এক্ষুনি আপনাকে হসপিটালে নিয়ে যাব, আপনার কিচ্ছু হবে না।
মধু কথাগুলো বলে যাচ্ছে কেমন পাগলের মতো করছে। সে কল দিয়ে জাফরকে এক্ষুনি আসতে বলেছে। মধুর বাড়ি থেকে জায়গাটার দূরত্ব খুব বেশি নয়, তাই জাফরের আসতে সময় লাগেনি, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। পৃথিবীর মায়া ত্যাগ করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আনোয়ার সাহেব। মধু চিৎকার চেঁচামেচি শুরু করেছে। কেমন পাগল পাগল লাগছে ওকে। না, এমনটা হতে পারে না, উনি মারা যেতে পারে না। পুরো ঘটনা না দেখলেও মধু যখন আনোয়ার সাহেবের বুকে থাকা ছুরিটা বের করলো তা সুনেরা স্পষ্টভাবে দেখেছে। বলা চলে ঠিক তখনই সুনেরা ওখানে এসেছিল। এরপর মধু কি বলেছে না বলেছে কিছুই মেয়েটা লক্ষ্য করেনি। অমন একটা দৃশ্য চোখের সামনে দেখে সে কেমন পাথরের মতো হয়ে গেছে। ভয়ে আর কষ্টে মেয়েটার ভেতর থেকে পুরো শেষ হয়ে গেছে। সে ধরে নিয়েছে মধুই ওর বাবাকে মেরেছে। সময় কখনো থেমে থাকে না, সে তার আপন গতিতে বয়ে চলে নদীর মতো। সময়ের ধারাবাহিকতায় কেটে গেছে অনেকগুলো দিন, প্রায় 8 মাসের মতো। এই 8 মাসে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, ভেঙেছে, গড়েছে, নতুনভাবে তৈরি হয়েছে। তবে এই পরিবর্তনের আংশিক খারাপ হলেও বাকিটা ভালোই। বাগানে হাঁটছে তাহিয়া, গায়ে সাদা আর কালোর সংমিশ্রণে একটা সুন্দর লং কুর্তি পরেছে। ওর চেহারাটা এমনিতেই গোল গোল, প্রেগন্যান্সির জন্য আরও সুন্দর লাগছে ওকে। ধ্রুব আর দীপ্ত দুজনে বসে গল্প করছে। ধ্রুবর হাতে ল্যাপটপ, ইদানিং সে কাজে খুব ব্যস্ত। সাবরিনা বেগমও ছেলের পাশেই বসে আছেন, তবে চুপচাপ। ওনার পরনে সাদা রঙের শাড়ি, মুখটা মলিন। মাহতাব সাহেব গত হয়েছেন আজ 5 মাস হতে চলল। দীর্ঘদিনের রোগভোগের অবসান ঘটিয়ে লোকটা অবশেষে চলেই গেলেন। ওনার মৃত্যুতে সব অভিমান অভিযোগ ভুলে ধ্রুবসহ বাড়ির প্রত্যেকেই কান্না করেছে, কষ্ট পেয়েছে, ভেতর থেকে ভেঙে পড়েছে। কিন্তু সাবরিনা বেগমের চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়নি। তবে লোকটার প্রতি কোনো অভিযোগও রাখেননি তিনি। মৃত মানুষের প্রতি রাগ, ক্ষোভ বা অভিযোগ রেখে আর কি হবে। সেদিন এই বাড়িতে দিব্যর পায়ের ধুলো পড়েছিল। ভয়ে আর লজ্জায় ছেলেটার মুখোমুখি হননি সাবরিনা বেগম। সবটা ভাবলে উনি আজও বিরক্ত হন। নিজের প্রতি ঘৃণা হয়, সেই তীব্র ঘৃণায় মরে যেতে ইচ্ছা করে, কিন্তু পারেন না। আত্মহত্যা মহাপাপ, তাই বোধহয় উনি বেঁচে আছেন। নইলে নিজের প্রতি ঘৃণায় কবেই মরে যেতেন। কেবল ওনার জন্য এতগুলো মানুষের জীবন নষ্ট হলো। দিব্য আর কাব্যের বেড়ে ওঠা যে এতটা কষ্টকর হয়েছে তা কেবল ওনার জন্যে। মাহতাব সাহেব কেন এমন জেদ করলেন? কেন সবার কাছে ওনাকে অপরাধী বানিয়ে গেলেন? কথাগুলোই ভাবছিলেন সাবরিনা বেগম। তখনই ধ্রুবের কণ্ঠস্বর কানে আসে ওনার। আম্মু দোয়াল কল দিয়েছে, কথা বলো ওর সাথে। মেয়ের কথা শুনে সাবরিনা বেগমের বিষাদ ভরা চেহারায় খানিকটা আলোর দেখা মিলল। বিয়ের প্রায় মাসখানেক পরে দোয়েল আর রাহুল আমেরিকায় ফিরে গেছে। মাঝখানে বাবার মৃত্যু সংবাদ পেয়ে দোয়েল এসেছিল বটে, তবে রাহুল আসেনি। সে নিজের ক্যারিয়ার গোছাতে ব্যস্ত। ফেলে আসা সবকিছু আবার নিজের মতো সাজিয়ে নিচ্ছে। এক্ষেত্রে সব থেকে বেশি সাপোর্ট পাচ্ছে কাব্যে। সাবরিনা বেগম ফোনটা কানে ধরে বলেন, কেমন আছো মা? ভালো আছি আম্মু। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ, আমরা ভালো আছি। আচ্ছা দোয়েল, রাহুল, কাব্য আর আমার স্রোত ওরা কেমন আছে? তোমার খালামণি কেমন আছেন? কথা হয় ওনার সাথে? দোয়েল মুচকি হেসে বলে, আম্মু শান্ত হও, আস্তে ধীরে কথা বলো। আমি একে একে তোমার সব প্রশ্নের উত্তর দিচ্ছি। সবাই ভালো আছে, সাথে তোমার স্রোতও। আর হ্যাঁ, খালামণির সাথে আমার প্রতিদিনই দেখা হয়। তুমি জানলে খুশি হবে যে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছে। আচ্ছা আম্মু, তুমি কি ওনার সাথে কথা বলতে চাও? না না, থাক। থাকবে কেন? সব সমস্যা মিটিয়ে নাও না আম্মু। মানুষের জীবন কতদিনের বলো? এখন সবটা মিটিয়ে না নিলে জীবনের শেষ মুহূর্তে গিয়ে আফসোস করতে হবে। সাবিনা বেগম দীর্ঘশ্বাস ছাড়েন। কি বলবেন বুঝতে পারেন না তিনি, কোন মুখ নিয়ে কথা বলবেন বোনের সাথে। সাবিনা বেগম হেঁটে সেটা বলে কথা কাটালেন এবং কলটা কেটে দিলেন। তিনি বাগানের দিকে তাকালেন। ছোট্ট কোয়েল ফুল গাছে পানি দিচ্ছে, পাশে তাহিয়া দাঁড়িয়ে আছে। কোয়েল বৌমণিকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে। তাহিয়া বেশ খুশি মনে দেখছিল সবটা। তবে হুট করেই ওর পেন উঠল। নিজের বাড়ন্ত পেটে হাত দিয়ে চোখ মুখ কুচকালো সে। ভাঙা ভাঙা কণ্ঠে ধ্রুবকে ডাকলো। ধ্রুব। তাহিয়ার কণ্ঠস্বর কানে আসতে ওদিকে তাকায় ধ্রুব। মেয়েটার মুখ চোখ কুচকে পেটে হাত দিয়ে রেখেছে। অসহ্য যন্ত্রণায় ব্যালেন্স হারিয়ে এক্ষুনি মাটিতে পড়ে যাবে এমন অবস্থা। ধ্রুবের বুকের বাঁ পাশে প্রচণ্ড ব্যথা হলো। চিন্তা অস্থির হয়ে উঠল সে। সাবরিনা বেগম তখন দৌড়ে গেলেন বৌমার কাছে। দিকে দীপ্ত বাড়ির ভেতরে গেল তার মাকে বিষয়টা জানাতে। ধ্রুব তাহিয়াকে ধরলো, মেয়েটাকে কোলে নিয়ে গাড়িতে তুললো সে। গাড়ির সিটে বসে আছে তাহিয়া। সাবরিনা বেগম বাড়ির ভেতরে গেলেন কোনো এক দরকারে। ধ্রুব মায়ের জন্য অপেক্ষা করছে, উনি এলে ওনাকে তাহিয়ার পাশে বসিয়ে সে ড্রাইভিং সিটে যাবে, কিন্তু তাহিয়া যে ওকে ছাড়ছে না। ধ্রুব কল দিয়ে ড্রাইভারকে এক্ষুনি আসতে বলল। সে তাহিয়ার পাশে বসলো, মেয়েটাকে বুকে টেনে হাত ধরে বলল, সোনা, কষ্ট হচ্ছে খুব? তাহিয়া কান্না করছে। উপর নিচ মাথা নেড়ে ধ্রুবের প্রশ্নের জবাব দেয় সে। ধ্রুব ওকে বলে, কিছু হবে না তানু, আমি আছি তো। আমি থাকতে তোর আর বেবির কিছুই হবে না। এখনই আমরা হসপিটাল যাব, আর একটু সহ্য কর। তাহিয়াকে হাসপাতালে ভর্তি করলো ধ্রুব।
এই মুহূর্তে রক্তের প্রয়োজন, কিন্তু সমস্যা হলো ও পজিটিভ ব্লাড হাসপাতালের ব্লাড ব্যাংকে নেই। ধ্রুব সব জায়গায় সবার সাথে যোগাযোগ করলো, কিন্তু একই গ্রুপের রক্ত কোথাও জোগাড় করতে পারছে না। সে দিশেহারা প্রায়, কি করবে কোথায় যাবে বুঝতে পারছে না। তখন এই হাসপাতালের করিডোর দিয়ে মধু যাচ্ছিল। ধ্রুব ওর দিকে তাকালো। মাহতাব সাহেবের মৃত্যুর বেশ কিছুদিন পর কাব্য আর স্রোত ফিরে গেছে আমেরিকায়, সাথে করে নিয়ে গেছে ওর আম্মুকে। তাহলে দিব্য কোথায় ছিল, সুনেহরাই বা কোথায়? দিব্য ওর আম্মুকে যেতে দিল, এইসব প্রশ্ন ধ্রুবের মাথায় ঘুরঘুর করছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মধুর পানে। তখনই মধু ওর দিকে তাকায়। আগুনের লাভার মতো লাল লাল চোখ দুটো দেখে খানিকটা ভয় পায় ধ্রুব। মাথা নোয়ায় সে। মধুর পাশেই জাফর দাঁড়িয়ে। মধুর হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ কুড়িয়ে হাঁটছে সে। চোখ মুখ ফুলে আছে, গালে কাটা দাগ স্পষ্ট। ধ্রুব সবটাই খেয়াল করলো আর মনে মনে ভাবলো মধুর কি হয়েছে, কোনো অ্যাক্সিডেন্ট? একবার কি কথা বলবে? ধ্রুব কথা বলতে চাইলেও সাহস পাচ্ছে না। মধু তখন এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলে, কোনো সমস্যায় পড়েছো? হেল্প চাই? হ্যাঁ, হ্যাঁ, কি চাই? রক্ত। ব্লাড গ্রুপ? ও পজিটিভ। মধু জাফরের দিকে তাকায়, চোখ দিয়ে কি যেন ইশারা করে, সাথে সাথে ফোন বের করে কাউকে কল দেয় মধু। কিছুক্ষণ পর রক্তের ব্যবস্থাও হয়ে যায়। ধ্রুব ধন্যবাদ জানানোর জন্য মধুকে খুঁজে পুরো হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও পায় না। একটা অন্ধকার রুমের মেঝেতে পড়ে আছে সুনেরা। গত কয়েক মাস ধরে সে এভাবে পড়ে আছে, না খাওয়া দাওয়া ঠিক আছে না অন্য কিছু। এই বন্দিদশা থেকে মুক্তি পেতে কত কি করেছে সে, কিন্তু না পারছে এখান থেকে বেরোতে, না পারছে সুইসাইড করতে। সুনেরা নিজের ভাগ্যের উপর বিরক্ত। হঠাৎ রুমের দরজা খোলার আওয়াজ হলো। সে দেখলো সুঠাম দেহে এক মানব দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার হাত পা ও মাথায় ব্যান্ডেজ বাঁধা। সুনেরা হাসলো লোকটার অমন দশা দেখে। এই কয়েক মাসে কতবার মধুকে মারার চেষ্টা করেছে সুনেরা। আজ সকালেও খাবার টেবিলে ঝামেলা করেছে, আক্রমণ করেছে মধুকে। তবে লাভের লাভ কিছুই হয়নি। প্রতিবারের মতো এবারও ব্যর্থ হয়েছে সে। মারতে না পারলে কি হবে? মধুর বিরুদ্ধে অনেক তথ্য তুলে দিয়েছে পুলিশের হাতে। মেয়েটা ঘৃণায় দৃষ্টি সরালে অন্যদিকে। লোকটা একটু একটু করে ওর কাছে আসে, হাঁটু গেড়ে মেঝেতে বসে বলে, তুমি একবার ইশারা দিলেই যে আমি মরে যেতে রাজি, সেই আমাকেই মারতেই এত আয়োজন? মেয়েটা নিশ্চুপ, উত্তরে কিছুই বলল না সে। কঠোর মানবটি তার শক্ত খোলস ছেড়ে বেরিয়েছে আজ। সে আরো কিছুটা এগিয়ে গেল মেয়েটার দিকে, দীর্ঘশ্বাস ছেড়ে আহত কণ্ঠে বলল, যতটা যত্ন করে আমি তোমাকে ভালোবাসলাম, তার থেকেও দ্বিগুণ যত্নে তুমি আমাকে ঠকালে, ভেঙে চুরে দিলে পুরো আমিটাকে। বুক কাঁপলো না তোমার? সুনেরা হাসে, হাসতে হাসতেই বলে, না, তোকে জানি মারতেও আমার বুক কাঁপবে না। আমি ঘৃণা করি তোকে। তুই একটা খুনি দিব্য। আমার বাবাকে তুই মেরেছিস। ওনাকে মারতে তোর হাত কাঁপেনি? যে মানুষটার জন্য তুই বেঁচে আছিস তাকে মেরে ফেললি। তুই এতটা অকৃতজ্ঞ তো কেন রে? মধু সুনেরার কাছে যায়, মেয়েটাকে স্পর্শ করে বলে, তোর বাবাকে আমি মারিনি সুনেরা, বিশ্বাস কর। আমি ওনাকে মারিনি। আমি তো ওনাকে বাঁচাতে চেয়েছিলাম। কিভাবে কি হয়ে গেল আমি বুঝতে পারিনি। আমি দেখিনি কে ওনাকে মেরেছে। আহ, তোর এই নোংরা হাত দিয়ে আমাকে ছুবি না। 100 বার ছোবো, 1000 বার ছোবো, তুই আমার। আমার সম্পূর্ণ অধিকার আছে তোকে ছোঁয়ার। কেন করছিস এমন? একটু ভালোবাস না আমায়। ভালোবাসা? তুই ভালোবাসা পাওয়ার যোগ্য? আমি তোকে ভালোবাসি না দিব্য, ঘৃণা করি। খুব 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 ঘৃণা করি। মধু বিরক্ত হয়, রাগে মেজাজ খারাপ হলো, কোনো মতে নিজেকে সংযত করে। সুনেরার জন্য ডায়না খাবার নিয়ে এসেছে। মধু খাবারটা সুনেরাকে খাওয়াতে চাইলে সুনেরা সব ফেলে দেয়। রুমে থাকা জিনিসপত্র সব ভেঙে ফেলে সে। মধুকে আক্রমণ করে আর মধু চুপচাপ দাঁড়িয়ে থাকে, মেয়েটাকে বাধা দেয় না। সুনেরা একসময় সেন্স হারায়, নিজের গায়ে সবটুকু ভর ছেড়ে দেয় মধুর উপর। মধু কোলে তুলে বেডরুমে নিয়ে যায়, বিছানায় ঘুম পাড়িয়ে হাত বুলিয়ে দেয় মাথায়। ইস, মেয়েটা কেমন হয়ে গেছে, পুরো যেন বদলে গেছে। সুনেরার এই বাজে পরিবর্তন মধুর জন্যে। ওর নিজের উপরই ঘৃণা হয়, মরে যেতে ইচ্ছা করে। মাঝে মধ্যে মনে হয় ওর জন্মটা একটা অভিশাপ। মধুর ভাবনার ব্যাঘাত ঘটে, ওর ফোনটা বেজে ওঠে আচমকায়। মধু ফোনের স্ক্রিনের দিকে তাকালে দেখতে পায় কাব্য কল দিয়েছে। সে সমস্ত চিন্তাভাবনা একপাশে সরিয়ে দিয়ে কলটা রিসিভ করে। ফোনের অপর প্রান্তে থাকা কাব্য চিন্তিত কণ্ঠে বলে, উফ দিব্য, তুমি আমাকে চিন্তা দিয়ে মেরে ফেলতে চাইছো? হুম, আমি আপাতত চাচ্চু ডাক শুনতে চাইছি। তাড়াতাড়ি আমাকে একটা ভাতিজি গিফট দেওয়ার ব্যবস্থা করো। সে তো আমিও চাই। তুমি দিচ্ছ আমাকে? তোমাদের ঝগড়া ঝামেলা শেষ হবে নাকি সারা জীবন এভাবে কাটবে? কাব্যর কথার উত্তরে কি বলবে বুঝতে পারল না মধু। সে বিছানায় শুয়ে থাকা মানবীর দিকে তাকালো। খানিকক্ষণ পর কাব্য আবারও ডেকে উঠল ভাইকে। মধু নিজেকে স্বাভাবিক করলো, প্রসঙ্গ পাল্টে বলল, আমার মাদার ইন্ডিয়া কেমন আছে? পাগলামো করেন আমার জন্য? তা আর বলতে। আম্মুকে সালাম দাও।
তুমি আসছো কবে বলো তো? যাব, খুব শীঘ্রই যাব। তুমি ততদিনে আম্মুর খেয়াল রেখো, আমার অভাব বুঝতে দিও না। কাব্য কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই মধু কলটা কেটে দিল। কাব্য ভ্রু কুচকে তাকালো ফোনের স্ক্রিনের দিকে। সাহেলা বেগম স্রোতের কাছে ছিলেন। ছেলে আর ভাইকে কল দিয়েছে ছেলে তার ভাইকে কল দিয়েছে বুঝতে পেরে কথা বলতে ছুটে এলেন উনি। কিন্তু পরে আবার ট্রাই করলেও কল রিসিভ করলো না সে। সাহেলা বেগমের চিন্তা হলো, ছেলেটা সেই কবে বলেছিল সে আসবে। সাহেলা বেগম একদমই আসতে চাননি এই দূর দেশে। মধু ওনাকে বুঝিয়ে সুঝিয়ে কত কি বলে পাঠালো। এয়ারপোর্ট পর্যন্ত সে আসলো। মাকে কথা দিল কিছুদিন পর সেও আসবে সোনারাকে নিয়ে। ওরা সবাই মিলে সুখে শান্তিতে থাকবে, সুন্দর একটা সংসার সাজাবে। সবই হলো, কিন্তু মধু আর এলো না। সে কি আর আসবে না? সাহেলা বেগম গিয়ে সোফায় বসে পড়লেন, মাথায় হাত দিয়ে কান্না করে বললেন, আমি কি তবে ভুল করলাম এখানে এসে? আমার দিব্যটা কেমন আছে, কি করছি কিছুই যে বুঝতে পারছি না। মায়ের খুব চিন্তা হচ্ছে কাব্য। কাব্য মায়ের পাশে আসে। সে মেঝেতে বসে মাথা রাখে ওনার কোলে। সাহেলা বেগম ছেলের মাথায় হাত বুলান। কাব্য বলে, চিন্তা করো না আম্মু, আমি আসি তো, সব ঠিক করে নেব। দিব্যকে আমি এখানে নিয়ে আসবো, আমরা সবাই আনন্দ করে একসাথে থাকবো। তাই যেন হয়। কথাটা বলে চুপ করে গেলেন সাহেলা বেগম। উনি আমেরিকায় অবস্থান করছেন ঠিকই, তবে মনটা পড়ে আছে বাংলাদেশে। ওনার ছেলে বৌমা কেমন আছে, কি করছে, কিছুই তিনি জানেন না। যা শুনছেন বুঝছেন তা সত্যি কিনা এও জানেন না। সুনারাকে এমন অবস্থায় রেখে উনি কখনোই আসতে চাননি, কিন্তু বাধা হলেন ছেলে দুটোর জন্যে। মধু উঠে পড়ে লেগেছে মাকে ভাইয়ের সাথে পাঠাবে বলে। এদিকে কাব্য মাকে সাথে করে নিয়ে আসবে বলে পাগল হয়ে উঠেছিল। এক প্রকার বাধ্য হয়ে সাহেলা বেগম এলেন। মধু সিগারেটে আগুন ধরিয়ে তা মুখে নিয়েছে। ও একটা চেয়ারে বসে আছে, আর ওরই সামনে মেঝেতে পড়ে আছে একটা মধ্যবয়স্ক লোক। মধু মারতে মারতে লোকটার এমন অবস্থা করেছে যে সে কথা বলার অবস্থায় নেই। মধু লোকটাকে জিজ্ঞাসা করে, সেদিন অন্ধকারে ছুরিটা তুই চালিয়েছিলি? লোকটা এত সময় না করেছে, তবে এই পর্যায়ে এসে মনে হচ্ছে সত্যিটা স্বীকার করা দরকার, যদি এতে প্রাণ বেঁচে যায়। লোকটা উপর নিচ মাথা নাড়ে। মধু আবারও জিজ্ঞাসা করে, এগুলো করতে তোকে কে বলেছে? ওই ওসিটা, রাশেদ? তাড়াতাড়ি বল। অপু বলছি। ছেলেটা ভাবে সবটা বলে দিবে, মধু ওকে ছাড়বে, প্রাণ ভিক্ষা দেবে। কিন্তু লোকটা হ্যাঁ বলা মাত্রই তীব্র রাগে মধু পাশ থেকে একটা ধারালো অস্ত্র তুলে লোকটার গলায় আঘাত করে। বিচ্ছিন্ন হয় শরীর থেকে মাথা। মধুর মুখে গিয়ে রক্তের ছিটা পড়ে। সে হাসে, কেমন পৈশাচিক সেই হাসি। মধুর এই হাসি, উগ্র আচরণ যে কেউ দেখলেই ভয় পাবে। সামনের দৃশ্যটা দেখে জাফর চোখ বন্ধ করে নেয়। শরীরে সামান্য কাঁপন ধরে ছেলেটার। সে আগেও এরকম কত দৃশ্য দেখেছে। মধু কত মানুষকে ওর চোখের সামনে মেরেছে, কিন্তু আজ মধুর আচরণ কেমন অস্বাভাবিক লাগলো ওর কাছে। তাহিয়ার এক ছেলে হয়েছে। ধ্রুব বাবা হওয়ার নতুন নতুন অনুভূতির সাথে পরিচিত হয়েছে ধ্রুব। বাচ্চাটার নাম রেখেছে দিহান। তাহিয়া তখন হসপিটালের বেডে শুয়ে আছে। বাচ্চাটাকে কোলে নিয়ে মাত্রই বেরোলেন সাবরিনা বেগম। দোয়েল ভিডিও কল দিয়েছে, তাকে দেখবেন বলেই ছোট্ট দিহানকে নিয়ে গেলেন উনি। ধ্রুব আস্তে আস্তে হসপিটালের কেবিনে ঢুকে তাহিয়া পিটপিট করে তাকায় ওর দিকে। ধ্রুব বলে, তানু ঠিক আছিস তুই? বাবুকে দেখেছিস ধ্রুব? দেখেছি তো। ও কার মতো হয়েছে? তোর মতো নিশ্চয়ই। আমার প্রোডাক্ট আমার মতোই তো হবে, তবে ওর নাক চোখ তোর মতো, বেশ মিষ্টি হয়েছে। তাহিয়া হাসে। ধ্রুবর কাছে আবদার করে সেও বাবুকে দেখবে। ধ্রুব বাইরে যায়, মায়ের কোল থেকে বাবুকে নিয়ে আসে তাহিয়ার কাছে। ধ্রুব আর তাহিয়ার ভালোবাসার চিহ্ন হলো ছোট্ট দিহান। ওরা দুজন থেকে তিনজন হলো। পূর্ণতা পেল ওদের ভালোবাসার গল্পটা। আমেরিকার নেপালস, ফ্লোরিডা, গালফ অফ মেক্সিকোর নীল জল আর সাদা বালি তীর ঘেঁষে দাঁড়িয়েছে সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি। চারিপাশে সবুজ শ্যামল বাগান, খেজুর ও নারিকেল গাছের সারি। তারই মধ্যে সুন্দর এই বাড়িটির নাম আরণ্যক প্যালেস। নামের মতো এই ফ্ল্যাট আধুনিক বিলাসিতা আর প্রকৃতির শান্ত নির্জনতার এক অনন্য মিলন। ফ্ল্যাটের বড় বড় কাচের জানালা দিয়ে ভোরের আলো ঘরে ঢুকছে। বারান্দায় দাঁড়ালে চোখ মেলে দেখা যাচ্ছে সমুদ্রের অসীম দিগন্ত আর মন ভালো করার মতো সুন্দর দৃশ্য। মাঝে মধ্যে কানে ভেসে আসছে তরঙ্গের শব্দ। জানালা খুললে মন মাতানো হাওয়া এসে ছুঁয়ে দিয়েছে শরীর। এই ফ্ল্যাটটি কাব্যের। এই ফ্ল্যাটের সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। গত কয়েক মাস ধরে এখানে স্রোত, কাব্য আর ওর আম্মু থাকেন। দোয়েল আর রাহুল কিছু দূরে আরেকটা ফ্ল্যাটে থাকছে, তবে ওদের সাথে কাব্যদের প্রতিদিনই দেখা হয়। রাহুল কাজে ব্যস্ত হলেই দোয়েল এখানে চলে আসে। আজও এসেছে। স্রোতকে দেখতেও ভীষণ অসুস্থ, মাথা ঘুরছে, বমি বমি পাচ্ছে, সব প্রেগনেন্সির লক্ষণ। কিন্তু কাব্যকে এটা বোঝাবে কে? সে যে নীলাম্বরীকে নিয়ে চিন্তিত। 2 দিন ধরে বাড়িতেই আছে কাব্য। তার অফিসের কত কাজ পড়ে আছে। অ্যাসিস্ট্যান্ট বারবার কল দিচ্ছে, কিন্তু কাব্য স্রোতকে নিয়ে ব্যস্ত।
সামান্য অসুখ করেছে বলে ডাক্তার নার্স সব বাড়িতে নিয়ে এসেছে। স্রোতের এবার বাড়াবাড়ি লাগছে, সে বিরক্ত হয়ে বলল, আমার তেমন কিছুই হয়নি। এত টাকা খরচ করে বাড়িতে ডাক্তার নিয়ে আসার কোনো দরকার ছিল না। স্রোতের মাথার কাছে বসেছিল কাব্য, সে চোখ মুখ কঠিন করে বলল, কিছু হয়েছে কিনা সেটা ডাক্তার বুঝে নেবে। আর টাকা খরচ করছি মানে? আমার কাছে টাকা পয়সার থেকে বেশি গুরুত্বপূর্ণ তুমি নিলাম বলি। প্রসঙ্গটা তুমি হলে আমি পুরো আমিটাকে কোরবান করে দিতে রাজি। আর তুমি টাকার কথা বলছিলে। এরকম কত কথা বলল কাব্য। স্রোত বুঝতে পারছে কাব্যকে থামানো মুশকিল, সে উঠে বসলো। কাব্যের সামনে হাত দুটি জোর করে বলল, আমার ভুল হয়েছে জাহাপনা, ক্ষমা করুন আমায়। কাব্যের ভাবভঙ্গি তেমন পরিবর্তন হলো না, কেমন গম্ভীর চেহারা নিয়ে সে তাকিয়ে আছে নীলাম্বরীর পানে, যেন চোখ দিয়ে শাসাচ্ছে আর বলছে এই ভুলের ক্ষমা নাই, মায়ের উপর ভাত নেই। কথাটা মনে মনে ভেবে স্রোত শব্দ করে হেসে দেয়, সাথে সাথেই কাব্যের রাগ ভাবটা চলে যায়। চোখ দুটোতে ভিড় জমায় একরাশ মুগ্ধতা, নীলাম্বরীর প্রতি মুগ্ধতা। ডক্টর এসে রুমে ঢুকলেন। রাহুল আর কাব্যের বাকি বন্ধু দুটো সাথে দোয়েল এসেছে। রাহুল গলা খাকারি দিয়ে বলল, ডক্টরকে নিয়ে এলাম কাব্য, এবার বেচারি স্রোতকে কিছুটা সময়ের জন্য ছাড়। কাব্য ভ্রুকুচকে তাকায় রাহুলের পানে, ওকে বলল, সারাসারি নেই। ডাক্তার ওকে দেখুন, আমি এখানে আছি। তোরা সবাই বাইরে গিয়ে অপেক্ষা কর। কাব্য বসে রইল ওখানে। ডাক্তার ওকে বোঝালেন কাব্যের বাইরে যাওয়া প্রয়োজন। কাব্য তো নাছুরবান্দা, সেটাই বসে রইল। সাহেলা বেগম তখন দরজার সামনে এসে ছেলেকে বললেন, কাব্য, তুমি বাইরে আসো। মেয়েদের ব্যাপার স্যাপার তো, তুমি ওসব বুঝবে না। বেশি চিন্তা হলে আমি এখানে থাকছি, তুমি বের হও। মায়ের কথা না মেনে উপায় নেই বিধায় বেরিয়ে গেল কাব্য। স্রোতের হাতে চুমু দিয়ে বলল, চিন্তা না করতে, ওর কিছুই হবে না। বেশ অনেক সময় পর ডাক্তার বের হলেন। কাব্যকে জানালেন সে বাবা হতে চলেছে। স্রোত 2 মাসের প্রেগনেন্ট, আর এই বিষয়ে স্রোত নিজেও অবগত। কাব্য চমকালো ভীষণ। কিছুদিন আগেও স্রোত মন খারাপ করছিল, কান্নাকাটি করছিল এই নিয়ে যে সে মা হতে পারবে না। আজকের এই খবরটা আনএক্সপেক্টেড ছিল। কাব্য ভীষণ খুশি, সে কিভাবে নিজের অনুভূতি প্রকাশ করবে ঠিক বুঝতে পারছে না। রাহুলরা সবাই কাব্যকে অভিনন্দন জানায়। কাব্য দ্রুত ফোনটা বের করে মধুকে একটা টেক্সট পাঠিয়ে স্রোতের কাছে চলে যায়। দিনের আলো কেটে গিয়ে রাতের সূচনা হয়েছে। চারিদিকে তখন ঘোর অন্ধকার। সুনেরার জ্ঞান ফেরে, নিজেকে পর্যবেক্ষণ করে বোঝে ওর গায়ে জামা কাপড়গুলো কেউ চেঞ্জ করেছে, নিশ্চয়ই মধু। আজকাল লোকটা বলে না বলে যখন তখন ওকে স্পর্শ করে, বিরক্ত করে খুব। মেয়েটা চোখ বন্ধ করে চোখের সামনে যেন ভেসে ওঠে কয়েক মাস আগে সেই দৃশ্য। মধু সুনেরার বাবাকে খুন করেছে, নিজ হাতে মেরে ফেলেছে। কিন্তু কেন কেন মারল লোকটাকে? সেদিন আনোয়ার সাহেবকে দাফন করা হলো। কাঠের কঠোর তেজে সুনেরা সেদিনের পর থেকে কেমন যেন হয়ে গেছে। চাকরি ছেড়েছে বহু আগে, নিজেকে সে ঘরবন্দি করে রেখেছিল, কিন্তু এতেও শান্তি নেই। মধুটা তো আছেই ওকে অশান্তি দেওয়ার জন্য। প্রচণ্ড রাগে ওর মধুকে মেরে ফেলতে ইচ্ছে করে, নিজের বাবার খুনিকে শাস্তি দিতে ইচ্ছা করে, কিন্তু সে পারে না। আজও কেমন দুর্বল লাগে মধুর ওই ঘোলাটে চোখ দুটোর দিকে তাকালে। মেয়েটা যে ওকে ভালোবাসতো, খুব 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 ভালোবাসতো, আর আজও হয়তো বাসে। ঠিক এই জন্যে মধুকে সে মারতে পারে না। শরীরে কারো হাতের স্পর্শ অনুভব করে পাশে ফিরে তাকায় সুনেরা। মধু শুয়ে আছে ওর ঠিক পাশে, গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে মেয়েটাকে। সুনেরা বিরক্ত হয়ে সরে যেতে চায়, মধুকে বলে, ছাড় আমাকে। আচ্ছা। মধুর এমন কথায় সুনেরার রিয়াকশন ঠিক কেমন হওয়ার কথা? অন্য সময় হলে নিশ্চয়ই লজ্জা পেত, কিন্তু এই মুহূর্তেও রাগ লজ্জা সব মিলেমিশে একাকার হলো। মধুর ভালোবাসা পেতে ইচ্ছে হলো, আবার মনে মনে রাগ হলো। মেয়েটা আজ আবেগী হলো। মধু শার্টের কলার টেনে ছলছল চোখ জোড়া নিয়ে তাকালো ওর পানে, আহত কণ্ঠে বলল, কেন মারলি আমার আব্বুকে? তুই তো জানতিস দিব্য, আব্বু ছাড়া আমার কেউ নেই। তাহলে তাহলে কেন মারলি ওনাকে? কেন আমাকে এতিম বানালি? মধু খানিকক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটার চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। মধুর বুকের বাঁ পাশে প্রচণ্ড ব্যথা হচ্ছে, সে নিতে পারছে না প্রেয়সীর কান্না। মেয়েটার হাত দুটো ধরে বলে, মধু, তোর আব্বুকে আমি মারিনি সুনেরা, বিশ্বাস কর আমায়। যে মানুষটার জন্য আমি বেঁচে আছি, যার জন্য আমি আশ্রয় পেয়েছি, আম্মুকে খুঁজে পেয়েছি, তাকে কেন মারবো? কারণ তুই খুনি। মানুষ মারতে তোর হাত কাঁপে না। স্বার্থের জন্য তুই আমাকেও মেরে ফেলতে আমি অবাক হব না। এত অবিশ্বাস নিয়ে ভালোবাসা যায়? থাকা যায় এক ঘরে? মধু বেরিয়ে গেল রুম থেকে। সুনেরা ওর যাওয়ার পানে তাকিয়ে অঝরে কান্না করলো। ওরও তো মন চায় মধুর ভালোবাসা পেতে, সুন্দর একটা সংসার সাজাতে, কিন্তু সবটা কেমন লন্ডভন্ড হয়ে গেল। সুনেরা ড্রয়িং রুমে আসে, মধু সেখানে নেই। তবে ওর লোকগুলো আছে, বিশেষ করে জাফর। সুনেরা জাফরকে ডাকে, এটা সেটা কত কি জিজ্ঞাসা করে। সেদিন যে ছেলেটা মধু মেরেছিল, তার বলার প্রতিটা কথাই ফোনে রেকর্ড করেছিল জাফর।
আর আজ তা শোনালো সুনেরাকে। মেয়েটা কি বুঝলো কে জানে, তবে কপালে চিত ভাঁজ পড়লো। সে মনে মনে ভাবলো বিষয়টা নিয়ে। পৌষের শেষ লগ্নে যখন ক্যালেন্ডারের পাতা উল্টানোর আয়োজন চলছে কাব্যের আঙিনায়, তখন বসন্তের আগমন ঘটেছে। তিত্তির করে কাঁপতে থাকা কনকনে শীতের রাতে কাব্যের সাজানো উৎসব এক নতুন আলোর দ্যুতি হয়ে প্রবেশ করলো নীলাম্বরী। স্রোতের গায়ে কাব্যের উপহার দেওয়া নীল রঙের সেই গাউনটি যেন শরতের মেঘমুক্ত নীল আকাশের প্রতিচ্ছবি, যা সযত্নে আগলে রেখেছে এক আসন্ন পূর্ণিমা চাঁদকে। আজ 31শে ডিসেম্বর, ঘড়ির কাঁটা 12টা ছুলে নতুন বছরের সূচনা হবে। আজকের দিনটা বিশেষ, কারণ আজকে কাব্য জানতে পেরেছে সে বাবা হতে চলেছে। কাব্য ধীর পায়ে এগিয়ে এসে তার প্রিয়তমার হাতে তুলে দিল একগুচ্ছ নীল গোলাপ। স্রোত আলতো হেসে ফুলগুলো হাতে নিল, ফুলের ঘ্রাণ টেনে নিয়ে হাসি মুখে তাকালো কাব্যের পানে। কাব্যর হাত দুটো ধরে চুমু দিল, তারপর হাঁটু গেড়ে মেঝেতে বসে স্রোতের পেটে ঠোঁট ছোঁয়ালো। অনাগত সন্তানের উদ্দেশ্যে বলল, হ্যালো লিটিল। বাবার গলার স্বর চিনতে পেরেছ? তোমার আগমনের প্রতীক্ষায় আমরা দুই চোখ জোড়া অনিদ্রা যাপন করছি। খুব তাড়াতাড়ি চলে এসো সোনা। তোমার ওই পবিত্র কপালটার উপর প্রথম অধিকার কিন্তু আমার। এই পৃথিবীর বুকে তোমার পাওয়ার প্রথম উপহার হবে তোমার বাবার এই যত্নে রাখা মুকুটটা। আর ইউ এক্সাইটেড ফর ড্যাডিস গিফট? কাব্যের কাণ্ড দেখে স্রোত মুচকি হাসে, মাথায় হাত ঠেকিয়ে বলে, আচ্ছা, বাবু কি আপনার কথা শুনতে পাচ্ছে? মাত্র তো কিছুদিন হলো, এসব পাগলামো বন্ধ করুন না। এরকম পাগলামি আমি প্রতিদিন করবো সুরত। তুই শুধু চুপচাপ বসে থাকবি আর আমি বেবির সাথে কথা বলবো। ডিস্টার্ব করতে আসবি না কিন্তু, ফল ভালো হবে না। কাব্যের করা হুমকিতে স্রোত ভয় না পেয়ে হাসে। ওদের সাজানো বাড়িতে অতিথিদের আগমন ঘটেছে আরও আগে। দোয়েল, রাহুল, লিয়া, স্নিগ্ধ আর কাব্যের অফিসের কিছু সহকর্মী এসেছে। কাব্য স্রোতকে নিয়ে ওদের সবার কাছে গেল। পুরনো বছরের এই বিদায় বেলা কেবল বর্ষবরণের উৎসবে সীমাবদ্ধ রইল না, প্রিয়জনের আগমনে তা হয়ে উঠল আরও অনেক বেশি সুন্দর। তাহিয়া চোখ খুলে তাকাতেই দেখল বিছানার কাছে থাকা ছোট্ট টেবিলটাতে একগুচ্ছ লাল গোলাপ রাখা, সাথে রাখা দুটো গয়নার বাক্স। একটাতে আংটি টাইপ কিছু হবে বলেই মনে হচ্ছে। আচ্ছা, এগুলো কি ধ্রুব রাখলো? পরক্ষণে তাহিয়ার অবচেতন মন বলল, ধ্রুবই রেখেছে হয়তো। আচ্ছা, সাহেব গেলেন কোথায়? এতটা সময় যে অতিবাহিত হলো সে তো একবারও এলো না। তাহিয়া আস্তে আস্তে উঠে বসে। বাচ্চা তার দাদির কাছে, এই জন্যেই আর বেবিকে নিয়ে ভাবলো না সে। তার বেবির বাবাকে নিয়ে বড্ড চিন্তা হচ্ছে। সকাল থেকে একবারও তাহিয়া ওকে দেখেনি। মেয়েটার চোখ যায় ফুল আর গহনা বক্সের দিকে। পাশে একটা হলুদ রঙের চিরকুটো রাখা। তাহিয়া ওটা হাতে তুলে নেয়। গুটি গুটি অক্ষরে সুন্দর করে লেখা ওটাতে, নতুন বছর শুরু হতে আর কিছু সময় বাকি। তোমাকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা বউ। সাথে অসংখ্য ধন্যবাদ আমাকে বাবা হওয়ার মতো সুন্দর অনুভূতির সাথে পরিচয় করানোর জন্য। আমার হৃদয়ের অন্তঃস্থলে বসবাসকারী রমণীকে জানাই একগুচ্ছ লাল গোলাপের ভালোবাসা। তাহিয়ার ঠোঁটের হাসি চওড়া হয়। সে চিঠিটা ভাঁজ করে রেখে দেয়। ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে তার গন্ধ টানে। আবারও রেখে দেয় আগের জায়গায়। গহনার বক্সগুলোর দিকে তাকিয়ে ছোট্ট বক্সটাই হাতে নিল সে। হাতে রাখা সুন্দর রিংটা তাহিয়ার নজর কাড়ে। ডায়মন্ডের রিং। এটা বুঝি তাহিয়ার? ওরই হবে। তাহিয়া রিংটা নেড়েচেড়ে আবারও রেখে দিল। কানে এলো গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। রেখে দিলে যে? তাহিয়া তাকালো দরজার পানে। ওখানে দাঁড়িয়ে আছে ধ্রুব, কোলে বাচ্চা। ধ্রুব এগিয়ে আসে, দিহানকে তাহিয়ার পাশটায় ঘুম পাড়িয়ে দিয়ে চেয়ার টেনে বসে। তাহিয়ার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলে, কি হলো, রিংটা পছন্দ হয়নি? আমি নিজে গিয়ে এটা নিয়ে আসলাম তানু, ভাবলাম তোর পছন্দ হবে। তাহিয়া মুচকি হেসে বলে, তুই এনেছিস, তুই পরিয়ে দে। ধ্রুব হাসে। রিংটা হাতে নিয়ে তাহিয়ার আঙ্গুলে পরিয়ে দেয়। হাতে চুমু দিয়ে বলে, ভালোবাসি বউ। উত্তরে তাহিয়া বলে, ভালোবাসি পুচকের বাবা। দুজনের চোখ মুখ চিকচিক করছে, হাসছে ওরা। এই হাসি প্রশস্তির হাসি, এই হাসি প্রশান্তির হাসি, প্রাপ্তির হাসি। তাহিয়া দেখা স্বপ্নগুলো আজ সত্যি হয়েছে। ধ্রুব আর ওর সুন্দর একটা সংসার হয়েছে। সেই সংসারে ভরে উঠেছে ওদের ভালোবাসার। আর সবশেষে দিহান এসেছে এদের ভালোবাসা চিহ্ন হয়ে। পূর্ণতা বলতে তো এতটুকুকে বোঝায়, আর কি লাগে। গেস্টরা বিদায় নিতে হলরুমটা শান্ত হয়ে এলো। অনুষ্ঠান শেষ, তাই সবাই চলে গেছেন। শুধু রয়ে গেছে কাছের কয়েকটা মানুষ। স্রোত ক্লান্ত শরীরে চেয়ারে হেলান দিয়ে বসতে লিয়ার মাথায় এক দারুণ আইডিয়া খেলে গেল। এই নির্জনতায় এসব কাপড় মিলে একবার বল ড্যান্স করলে কেমন হয়? লিয়ার প্রস্তাবে সায় জানালো স্নিগ্ধ। মৃদু হেসে লিয়ার হাত ধরল, আর রাহুলও দুষ্টুমি করে দোয়েলকে টেনে নিয়ে গেল ফ্লোরের মাঝখানে। স্রোতেরও এবার ইচ্ছে করলো সে বাকিদের মতো কাব্যের সাথে বল ড্যান্স করবে। ইস, কি দারুণ লাগছে দেখতে।
ব্যাকগ্রাউন্ডে গান বাজছে আর তার সাথে তাল মিলিয়ে নাচছে রাহুল দোয়েলরা। স্রোত হুট করে উঠে দাঁড়ায়, কাব্য আর চোখে তাকায় নীলাম্বরীর পানে। হাতে থাকা ফোনটা রেখে দিয়ে দ্রুত আসে স্রোতের কাছে, চোখ রাঙিয়ে বলে ওকে, কি সমস্যা? সমস্যা হতে যাবে কেন? আমরাও ওদের মতো ডান্স করব, চলুন। হুম, তুই প্রেগনেন্ট স্রোত, আমি চাই না আগের বারের মতো কিছু হোক। ওদের যা ইচ্ছা করুক, তুই চুপচাপ বসে থাক। স্রোত গাল ফুলায়, অন্যদিকে তাকায় এসে। কাব্য খানিকক্ষণ রাগ করে তাকিয়ে থাকে ওর দিকে। পরে কি যেন ভেবে স্রোতের কাজ ঘেঁষে ওর ফোলা ফোলা গাল দুটোতে বেশ কয়েকবার চুমু দেয়। কাব্য আলতো করে স্রোতের হাত ধরে তাকে আগলে রাখলো। স্রোত প্রেগনেন্ট হওয়া কোনো রকম ঝুঁকি নিতে নারাজ কাব্য, তাই নাচের ছন্দে না মেতে এসে স্রোতকে নিয়ে গিয়ে সোফায় বসলো। কাব্যের কোল ঘেঁষে স্রোত যখন গুছিয়ে বসলো, কাব্য পরম মমতায় তাকে জড়িয়ে ধরলো নিজের বাহুবন্দি করে। স্রোত তখন কাব্যের সান্নিধ্যে খুঁজে নিল পৃথিবীর শ্রেষ্ঠতম শান্তি। মাঝে মধ্যে নিজেকে পৃথিবীর সব থেকে ভাগ্যবতী নারী বলে মনে হয় স্রোতের। সত্যি সে ভাগ্যবতী, নইলে কাব্যের মতো একটা ছেলে ওকে এত ভালোবাসে। কাব্য নীলাম্বরী চুলে হাত বুলায়, ওকে বলে, রাগ কমেছে? ঢং করবেন না একদম। আমি ঢং করছি? তা নয়তো কি? কাব্য ভ্রু কুচকে রাগী স্বরে বলে। স্রোত, খুব বেড়েছিস তুই। স্রোত তখন কাব্যের দেখানো পথটাই অনুসরণ করে টুপ করে চুমু দেয় কাব্যের লালচে ঠোঁটে, তারপর গলা জড়িয়ে ধরে বলে। রাগ কমেছে? কাব্য হেসে দেয়। স্রোতের গোলাপি ঠোঁট দুটো দখল করে নেয়। সে খানিকক্ষণ যায় এভাবে। কাব্য লক্ষ্য করে ডান্স রেখে ওর বন্ধুরা সব এসে ওর সামনে দাঁড়িয়ে আছে, মনোযোগ দিয়ে দেখছে পুরো ঘটনা। কাব্য ও স্রোতকে ছেড়ে দেয়, চোখ গরম করে তাকায় ওর বন্ধুদের দিকে। স্রোত মাথা ঘুরিয়ে তাকালে ওদের সবাইকে দেখে লজ্জায় মুখ লুকায় কাব্যের বুকে। কাব্য পাশে রাখা ফুলদানি ছুঁড়ে মারে রাহুলদের দিকে, রেগে বলে। যাবি তোরা? রাহুল ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, না রে, যাবো না। মানুষের রোমান্স দেখতে মন্দ লাগে না, ফিল চলে আসে। কাব্যের রাগ বাড়ছে। লিয়া তা স্পষ্টই বুঝতে পারছে। দোয়েল তো তখনই লজ্জায় অন্যদিকে চলে গিয়েছিল। লিয়া এবার ওর বন্ধুদেরকে ওখান থেকে নিয়ে যেতে যেতে বলে, আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। স্রোত মুখ তুলে তাকায়, লজ্জায় লাল হয়ে গেছে ওর গাল দুটো। প্রেয়সীর লাজে রাঙা মুখ দেখে কাব্য তাকে আরেকটু লজ্জা দিতে বলল, আবার শুরু করি কি? রোমান্স? ধুর, আপনি একটা নির্লজ্জ লোক। পরক্ষণে বিড়বিড় করে আওড়ায় স্রোত। আপনি স্রোতের রাগী খরগোশ। স্রোত মুখ লুকায় কাব্যের বুকে। কাব্য হাসে। স্রোতের মাথাটা শক্ত করে চেপে ধরে নিজের বুকে। কি অদ্ভুত তাই না? বউ ওর কথায় লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকাচ্ছে। বাংলাদেশ সময় রাত 12টা বাজতে চলল। আজকে বছরের শেষ রাত, 31শে ডিসেম্বর। একটু পরেই নতুন বছরের শুরু হবে। মধুর লোকগুলো সাহায্যে নিয়ে সুনেরা বাগানের একটা সুন্দর জায়গায় মন মতো সাজিয়েছে। মধু তখন সুনেরার বাবার খুনি রাশেদকে ধরার প্ল্যান করছে। লোকটাকে কোনোভাবেই হাতের নাগালে পাচ্ছে না সে। লোকটাকে ধরে নিজ হাতে মারতে না পারলে সে শান্তি পাচ্ছে না। যদি এর মধ্যে সুনেরার কোনো ক্ষতি করার চেষ্টা করে, এটাই মধুর ভয়। মধু জাফরের সাথে কথা বলছিল, তখনই ডায়না এসে জানায় সুনেরা মধুকে ডেকেছে। মধু বেশ অবাক হয়, হুট করে সুনেরা ওকে ডাকবে কেন? আবারও মারার প্ল্যান করছে নিশ্চয়। মধু রুমে যায়, পুরো রুম অন্ধকার। সে লাইট অন করে সুনেরাকে ডাকে, কিন্তু সারা শব্দ নেই। ব্যালকনিতে গেলেই গার্ডেনের সাজানো জায়গাটা অন্য নজরে আসে। ছোট্ট একটা গোল টেবিল, যার দুই পাশে দুটো চেয়ার রাখা। তার মধ্যে একটা চেয়ারে বসে আছে সুনেরা, পরনে লাল শাড়ি, তার সাথে ম্যাচিং ব্লাউজ। চুলগুলো একপাশে সরিয়ে রাখায় দৃশ্যমান হয়েছে। ফর্সা সুন্দর পিঠ। শুধু মধু শুকনো ঢোক গেলে আজ এই মেয়েটা ওকে মেরেই ছাড়বে। অস্ত্র দিয়ে না মারুক, এই আগুন ধরানো রূপ দিয়ে ঠিকই মারবে। মধু সুনেরার কাছে আসে, গলা কাকড়ি দিয়ে বলে, কি রে ডাইনি, ডাকলি কেন? আমাকে মারার নতুন কোনো প্ল্যান করেছিস? তা তো করেছি। মধু টেবিলে চোখ বুলিয়ে বলে, তা প্ল্যানটা কি? কেকে বা ওয়াইনে বিষ মিশিয়েছিস? লাভ হবে না, বুঝেছিস? আমার কই মাছের জান, এত সহজে মরবো না। তোকে জ্বালাবো, অতিষ্ঠ করব, তোর মনে নিজের একটা শক্তপোক্ত জায়গা তৈরি করব, আর তারপর বিদায় নেব। এমনভাবে বিদায় নেব যেন তুই আমাকে প্রতিটা ক্ষণে মিস করিস। তোর ঘৃণায় হোক বা ভালোবাসায়, আমি থাকতে চাই সর্বদা। সুনেরা তাকিয়ে থাকে কেবল। আজ মেয়েটা সেজেছে মধুর জন্যে। সব মানবিমান একপাশে সরিয়ে সে মধুকে ভালোবাসবে বলে ঠিক করেছে। সুনেরা জেনে গেছে ওর বাবার খুনের জন্যে মধু দায়ী নয়। ওদের মধ্যকার সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার সময় এসেছে এবার। মধুর খারাপ কাজগুলো ছাড়ুক বা না ছাড়ুক, সুহানা ওকে আপন করে নেবে। সুনেরা এগিয়ে যায় মধুর কাছে, আচমকায় জাপটে ধরে ওকে। মধু প্রথমে বুঝে উঠতে পারে না বিষয়টা। আজ হঠাৎ মেয়েটার হলো কি? সুনেরার মাথায় হাত বুলায়। মধুও কান্না করছে বুঝতে পেরে বলে, এই ডাইনি, কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। সুনেরা তাকায় মধুর মুখ পানে। কান্না থামিয়ে কিছু বলবে, তখনই মধু বলে, তোর মুক্তি চাই, ডিভোর্স চাই, এখান থেকে বেরোতে চাস?
এরকম কিছু ভুলও বলবি না। আমি তোকে মুক্তি দিব না সুনিয়ারা। আমি মুক্তি চাই না দীপু। তুই আমাকে আটকে রাখ সারা জীবন, বন্দি করে রাখ তোর হৃদয়। আমি চিপটি করে সারা জীবন থেকে যাবো ওখানে। মদ খেয়েছিস? উহুম, তাহলে নিশ্চয়ই অসুখ বিসুখ করেছে। না। মধুর চোখে মুখে বিস্ময়। সে বুঝতে পারছে না সুনেরার হঠাৎ পরিবর্তনের কারণ। মধু কিছু বলতে চাইলে সুনেরাকে শক্ত করে জড়িয়ে ধরে বুঝিয়ে দেয়। সব মান অভিমান সমাপ্তি ঘটাতে চায়, সবটাই আবার নতুনভাবে শুরু করতে চায়। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে মধুর নিজেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হচ্ছে। এতদিন ধরে সেই দিনটারই অপেক্ষা করেছে। দিন গুনেছে কবে সুনেরা ওর ভালোবাসা বুঝবে। আজ বুঝলো। তাহলে খুব একটা দেরি হয়ে যায়নি। ওরা আবার নতুন করে সবটা গুছিয়ে নেবে, আমেরিকা যাবে, মা আর ভাইয়ের সাথে সাথে হাসি মজা করে বাকিটা জীবন পার করবে। মধু শক্ত করে জড়িয়ে ধরে সুনাকে। খানিকক্ষণ পর ওকে জিজ্ঞাসা করে, ভালোবাসিস? ভীষণ। তাহলে বল কি বলবো? 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস। সুনারা হাসে। মধুর গলা জড়িয়ে ধরে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আই লাভ ইউ। আমি তোকে ভালোবাসি দীপু, ভীষণ 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 ভালোবাসি। এবার আমি শুনতে চাই। কি শুনতে চাস? 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস। মধু হাসে। টেবিলে রাখা একগুচ্ছ গোলাপ হাতে নিয়ে হাঁটু কেড়ে মাটিতে বসে সুনেহারাকে তা এগিয়ে দিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি প্রিয়তমা, নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি বাকিটার জীবন তোমার সাথে থাকতে চাই। আমরা দুজন মিলে খুব সুন্দর একটা সংসার সাজাতে চাই। মৃত্যুর আগে অবধি তোমাকেই ভালোবাসতে চাই। বাকিটা জীবন থাকবে আমার সাথে? ভালোবাসবি আমাকে? সুনেরার ঠোঁটের কোণে হাসি, প্রাপ্তির হাসি। সে হাত বাড়ায় মধুর হাত থেকে ফুলগুলো নেবে বলে। ঠিক তখনই কেউ একজন গুলি চালায়। গুলিটা সুনেরার বুকে এসে লাগে। মেয়েটা চোখ মুখ কুঁচকে নেয়, সাথে সাথে চিৎকার দিয়ে মধুকে ডেকে পড়ে যায় মাটিতে। কি হলো বুঝতে খুব একটা সময় লাগলো না মধুর। চিৎকার দিয়ে ডাকলো স্টাফদের, সাথে সাথে পুরো বাড়ির সিকিউরিটি গার্ড, মধুর সবগুলো লোক, জাফর আর গৃহকর্মীরা এসে জড়ো হলেন ওখানে। জাফর অজ্ঞাত ব্যক্তিটিকে ধরে ফেললো। মধু তখন কি করবে বুঝতে পারছে না। সে দিক শূন্য হয়ে জাফরকে ডেকে বলছে, এই অ্যাম্বুলেন্স ডাক, গাড়ি বের কর ইমিডিয়েটলি। প্রকৃতি তখন গভীর স্তব্ধতায় নিমজ্জিত। গুমট বাঁধা রাতের আকাশে মাথার উপরে থাকা রূপালি চারটা মেঘের আড়ালে মুখ লুকিয়েছে। চারিদিকে নিকোষ কালো অন্ধকারে আজকের এই রাতটি কেবল এক অনিশ্চয়তার চাদর হয়ে দাঁড়িয়ে আছে। সুনেরার রক্তে ভেজা শরীরটা জাপটে ধরেছে মধু। নিজেকে আজ বড় অস্থির লাগছে তার। কখনো তো এমন হয়নি, কোনোদিন এভাবে ভেঙে পড়েনি সে। তবে আজ কেন এমন হচ্ছে? কেন দম বন্ধ লাগছে? প্রিয়তমা ছটফটানি আর রক্তে ভেজা নিথর শরীরটা চোখের সামনে সহ্য করতে পারছে না সে। মধু চিৎকার দিয়ে জাফরকে ডাকে। জাফর অন্যদের ইশারায় বলে লোকটাকে আটকে রাখতে। সে দ্রুত কাউকে কল দেয়। সবার চোখে মুখে আতঙ্কেই করা পাহারা, আর এত সিকিউরিটি গার্ডের চোখে ফাঁকি দিয়ে আক্রমণকারী বাড়ির ভিতরে ঢুকলো কি করে কেউই বুঝতে পারছে না। মধুর অবস্থা দেখে সবাই কষ্ট পাচ্ছে। তারা অন্ধকার মুখ নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। সুনেরা আলতো হাসে, ভাঙা ভাঙা কণ্ঠে বলে, অ্যাম্বুলেন্স ডেকে লাভ হবে না দীপু। আমাকে হাসপাতাল নেওয়ার দরকার নেই। আমি এমনিতে বাঁচবো না। তার চেয়ে বরং যতক্ষণ আমি আছি তোর বুকেই ঠাই দে। হেই, এই চুপ! কি বলছিস সব? কিচ্ছু হবে না তোর, আমি আছি তো। সুনেরার চোখ জলে টলমল করছে। বুকের ক্ষতস্থান থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে ওর। গুলিটা হয়তো হৃৎপিণ্ডে বিঁধে গেছে। আচ্ছা, ওর কিছু হয়ে গেলে দিব্য কি নিজেকে সামলাতে পারবে? মানতে পারবে ওর মৃত্যু? কথাগুলো ভেবেই নোনা জলে ঝাপসা হলো সুনেরার আখিজোড়া। সে রক্তমাখা হাতটা দিয়ে স্পর্শ করলো মধুর গাল। বড় বড় শ্বাস ফেলে আগের মতোই বলল, আমি বুঝতে পারছি দীপু, মৃত্যু আমাকে 2 হাত বাড়িয়ে রাখছে। আমার সময় শেষ হয়ে আসছে। তোর সাথে আমার যাত্রা হয়তো এতটুকুই ছিল। শেষ মুহূর্তে এসে তুই আমাকে একটা কথা বলবি, একটা কথা দিবি প্লিজ। পুরো কথাটা শেষ করতে পারলো না সুনেরা। মধুর মুখ চেপে ধরলো, অস্থির হয়ে বলল, চুপ, একদম চুপ। তোর কিছুই হবে না, ঠিক আছে? আর বলবি না এসব। কথাটা বলে জাফরের দিকে তাকালো। মধু উদ্বিগ্ন হয়ে বলল, এই জাফর, ডাক্তার কোথায়? অ্যাম্বুলেন্স কোথায়? আমার কথা কানে যাচ্ছে না? মধুর পাগল প্রায় অবস্থা দেখে জাফর কাঁদছে। কান্না লুকানোর বৃথা চেষ্টা করে কাপা কণ্ঠে বলল, আসছে বস। অ্যাম্বুলেন্সের জন্য আর অপেক্ষা করলো না মধু। সুনেরাকে কোলে তুলে নিয়ে দ্রুত গাড়িতে নিয়ে উঠল সে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু মাঝপথে সুনেরার অবস্থা আরো আশঙ্কাজনক হয়ে উঠল। শরীরের উষ্ণতা যেন ক্রমেই ফিকে হয়ে আসছে। মধু ওকে দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আজ কঠোর। মধুর চোখ ঝাপসা হয়ে এসেছে। এতদিনের এত ঝড়ঝাপটা যাকে এক চুলো নড়াতে পারেনি, সে আজ প্রিয়তমাকে হারানোর ভয়ে ডুকরে কাঁদছে।
সুনেরার ক্ষীণ কণ্ঠস্বর মধুর কানে আসতে এসে নিজেকে স্বাভাবিক করে বলল, বলো, আমি শুনছি। আমাকে একটা কথা দে দিব্য। সুনেরার চোখ থেকে টপটপ করে জল পড়ছে। সে বুঝতে পারছে মৃত্যু অতি সন্নিকটে। কথা বলতে পারছে না, কথাগুলো কেমন আটকে আসছে। বহু কষ্টে সে উচ্চারণ করলো এক একটি শব্দ। মধু সুনেরার কপালে আর মুখে চুমু খেল। ওর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, বলো, কি কথা সুনেরা? আমি তো সব কথা রাখবো, সব কথা শুনবো। তবে একটা শর্ত আছে। শর্তটা হলো, তুই ভুলেও আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববি না। সুনেরা মুচকি হাসে। ইস, মধুকে ওর বড্ড অসহায় লাগছে। মোটেও ইচ্ছে করছে না ছেড়ে যেতে, কিন্তু কি করবে? আল্লাহ হয়তো ওদের এক হওয়া লিখে রাখেননি। উনি হয়তো চান না ওরা এক হোক। মধু ঠিকই বলেছিল, ওরা এক হলে কেউ একজন বিনাশ হবে, অন্যজন বিরহে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আজ তাই হলো। সুনেরা ঢোক গিলে কোনো মতে নিজেকে সামলে বলে, দিব্য, তুই আমাকে কথা দে, সব খারাপ কাজ ছেড়ে দিবি, আর কখনো কারো প্রাণ নিবি না। খুন মারামারি আর তোর এই অন্ধকার জগৎ ছেড়ে তুই সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবি, ভালো মানুষ হয়ে যাবি। কথা দে আমায়। আমি এসব ছাড়বো না, আর তোরও কিছু হতে দেব না। আমি সবসময় এমনটাই থাকবো, আর তুইও আমার ওপর হুকুম চালাবি। প্রতিদিন ঝগড়া করবি, আমাকে বকবি। এমনটা না হলে আমি যে শান্তি পাবো না। তুই তো আমাকে ভালোবাসিস সুনেরা, তাহলে আমার কথাটা রাখ। আমাকে ছেড়ে যাস না প্লিজ। তুই চলে গেলে আমি মরে যাব। মৃত্যু চির সত্য দিব্য, তার চেয়েও বড় সত্য আমি তোকে ভালোবাসি, খুব 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 ভালোবাসি। আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা কেবল তুই। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে মেয়েটার। ওর যে এতটা কষ্ট হচ্ছে তা মধুকে বুঝতে দিচ্ছে না। মধু যে ভেঙে পড়বে, খুব চিন্তা করবে ওকে নিয়ে। সুনেরা মধুর হাতটা আরো শক্ত করে ধরে ভাঙা ভাঙা কণ্ঠে ওকে বলে, দিব্য, আমাকে একবার জড়িয়ে ধরবি? মধু জড়িয়ে ধরল সুনেরাকে। এই প্রথম সে কোনো মেয়ের জন্য চোখের জল ফেললো। কাঁদবেই বা না কেন? মেয়েটা যে তার সব, তার প্রিয়তমা। সুনেরা নিঃশ্বাস ক্রমে ভারী হয়ে আসছে। প্রতিটা শ্বাস নেওয়ার চেষ্টা যেন এক একটি যুদ্ধের মতো। মধুর বুকের উপর মাথা রেখে সুনেরা শেষবারের মতো একটা তৃপ্তির নিঃশ্বাস নিল। বিড়বিড় করে বলল, ভালোবাসি। আর তারপরে শরীরটা কেমন আলগা হয়ে এলো। হাতের বাঁধন শিথিল হয়ে রক্তমাখা আঙ্গুলগুলো লুটিয়ে পড়ল সিটের উপর। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া শেষ জল বিন্দুটি মধুর হাতের উপর আছড়ে পড়ল। ততক্ষণে ওরা হাসপাতালে চলে এসেছে। ড্রাইভার গাড়ি থামালে জাফর মধুকে ডাকলো। মধু দেরি না করে দ্রুত সুনেরাকে কোলে নিল। জাফর আগেই ডাক্তার নার্সদের খবর দিয়ে রেখেছিল। স্ট্রেচারে করে ওকে যখন কেবিনে নেওয়া হলো, মধু তখন কাঠের পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে সুনেরাকে পর্যবেক্ষণ করে। ডাক্তার যখনই মধুর দিকে তাকালেন, মধু বুঝে নিল তিনি কি বলতে চাইছেন। হাত উঁচিয়ে ডাক্তারকে থামিয়ে দিল সে। সব নার্স আর ডাক্তারকে কেবিন থেকে বের করে দিয়ে সে গিয়ে দাঁড়ালো সুনেরার পাশে। বাড়ির সব গৃহকর্মী থেকে শুরু করে জাফর, ডায়না, টায়রা সবাই তখন দরজার সামনে। প্রত্যেকের চোখেই অশ্রু। মধু একটা চেয়ার টেনে সুনেরার ঠিক পাশে বসলো। খানিকক্ষণ অপলক তাকিয়ে রইল মেয়েটার মুখের দিকেও। শ্বাস চলাচল বন্ধ হয়ে গেছে। শরীরটা হিমের মতো শীতল। সুনেরার এই নির্জীব নিস্তেজ দেহের দিকে তাকিয়ে আছে মধু। জাফর ভয়ে ভয়ে এগিয়ে এলো। মধুর খাতে হাত রেখে বলল, বস। মধু রেগে তাকায় জাফরকে বলে, শশ, কথা বলবি না। ও ঘুমাচ্ছে, আমার প্রিয়তমা ঘুমাচ্ছে, বুঝলি? ওর ঘুম ভেঙে গেলে খুব খারাপ হবে। যা এখান থেকে। জাফরের চোখ ফেটে জল আসতে চাইছে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে এসে বেরিয়ে গেল। মধু সুনেরার হাতটা ধরে আলতো করে চুমু খেলো। তারপর নিজের গালে ঘষতে ঘষতে বলল, এই সুনেরা, তাকা আমার দিকে। তুই না আমাকে আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে চাইলি? এখন বলছি শোন, আমি তোকে ভালোবাসি। এই ত্রিভুবনে তুই একমাত্র মেয়ে যাকে মধু মন প্রাণ উজাড় করে ভালোবেসেছে। তুই একমাত্র মেয়ে যার জন্য আমার চিন্তা হয়, যার কষ্টে বুক চিনচিনে ব্যথা হয়। আমার অন্ধকার জীবনে রঙিন প্রজাপতি তুই। আমার বুকের বাপাশের অবস্থান করা একমাত্র নারী, আমার প্রেয়সী। তুই মিশে আছিস আমার অস্তিত্বের সাথে, আমার সবটুকু জুড়ে। শোন, আমি তোর সব কথা শুনবো, সব খারাপ কাজ ছেড়ে দেব, কিন্তু তোকেও আমার একটা কথা রাখতে হবে। এক্ষুনি চোখ খুলে তাকাতে হবে আর আমার সাথে কথা বলতে হবে। বলতে হবে তুই আমাকে ভালোবাসিস। বল, ভালোবাসি বল। বলছিস না কেন?
মধু এক বুক হাহাকার নিয়ে চিৎকার করে উঠল। সেই চিৎকারে কেঁপে উঠল দরজার সামনে দাঁড়িয়ে থাকা লোকজন। মধুর আর্তনাদ আর ভিড় দেখে হাসপাতালের অন্য লোকজনও জড়ো হলো সেখানে। মধুর চোখ দুটো এখন টকটকে লাল, নাকের ডগা রক্তিম, চুলগুলো এলোমেলো হয়ে কপালে লেপ্টে আছে। মধুকে ভীষণ অগোছালো আর বিধ্বস্ত দেখাচ্ছে। সে হয়তো ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু সে তো অন্য সবার মতো সাধারণ নয়। তাই নিজের সেই চরম বিধ্বস্ত রূপটাকে আড়াল করে এক পাথুরে স্তব্ধতায় সে প্রিয়তমার পাশে বসে রইল। নানান প্রশ্ন করলো, কথা বলল, কিন্তু সুনায়রার থেকে কোনো প্রকার উত্তর এলো না। মধু তাকিয়ে রইল তার প্রেয়সীর পানে। ওর অবচেতন মন যেন গেয়ে উঠল তখন। অনেকটা সময় অতিবাহিত হয়েছে। সুনায়রাকে বাড়িতে নিয়ে এসেছে মধু। ওর বেডরুমে পাতানো সুন্দর বিছানায় শুয়েছে। ওকে পরনে লাল শাড়িতে লাল টুকটুকে পরি লাগছে মধুর প্রিয়তমাকে। মধুর সাথে সারাক্ষণ ঝগড়া করা মেয়েটা কিনা চুপচাপ শুয়ে আছে। ও যে এত বকবক করছে, মেয়েটা রেগে গিয়ে কিছুই বলছে না, না কথা বলছে না তাকাচ্ছে। মধুর ভেতরটা যে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রিয়তমার নিশ্চুপ থাকা তার ভালো লাগছে না। সে নিজেকে সামলাতে পারছে না, খুব কান্না পাচ্ছে। সুনায়রা তো ওকে কথা দিয়েছিল ওদের সাজানো গোছানো সুন্দর একটা সংসার হবে। সেই সংসার পরিপূর্ণ হবে ওদের ভালোবাসায়। আগমন ঘটবে একটা ছোট্ট বাবুই পাখির। কেন হলো না? সুনায়রা কেন তার কথা রাখলো না? মধু মেয়েটার দিকে তাকায়, বিড়বিড় করে বলে, বেইমান, বেইমান। এসব রঙের দুনিয়ায় সবাই বেইমান, স্বার্থপর। তুমিও বাকিদের মতন বেইমানি করলে, আমাকে কষ্টের সাগরে ভাসিয়ে বিদায় নিলে। ছেড়েই যখন যাবে, এতটা মায়ায় কেন জড়ালে? কেন আমাকে বাধ্য করলে তোমাকে ভালোবাসতে? মধুর প্রশ্নের উত্তর এলো কি? সুনায়রা প্রতি উত্তর করলো না, না রাগলো না মেজাজ দেখালো। মধু মেয়েটার কাছে যায়, চুলগুলো কানের পাশে গুজে দিয়ে পুরো মুখে অজস্র চুমু দেয়, শক্ত করে দুহাত দিয়ে আগলে নেয় ওকে। মধু চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে আর ভাবে, নিয়তি এত নিষ্ঠুর কেন? কেন সবসময় ওর প্রিয় জিনিসগুলোই কেড়ে নিতে হবে? কেন কেন কেন? এই মেয়েটাকে পেয়ে গেলে মধুর সব পাওয়া হয়ে যেত, সব সুখ ওর হতো, কিন্তু হলো না। ভাগ্য ওর সহায় ছিল না কোনো কালে, আজও সহায় হলো না। কার জন্যে হলো না? কে করলো মধুর এত বড় ক্ষতি? নোনা জলে ঝাপসা চোখ দুটোতে তখন ক্রোধের আভাস। মধু সুনায়রাকে ছেড়ে উঠে দাঁড়ালো। জাফরকে ডাকতে এসে দৌড়ে আসলো ওখানে। মধু চোখের ইশারায় জাফরকে কিছু বললে সে বাধ্য দাসের ন্যায় মালিকের আদেশ পালনে ব্যস্ত হলো। স্রোত কাব্যরা সবাই খাওয়া দাওয়া শেষ করলো মাত্রই। টেবিল ছেড়ে সাহেলা বেগম তখন উঠেছেন। সোফায় রাখা ফোনটা বেজে উঠল। তখনই সাহেলা বেগম চোখের চশমাটা আটসাট করে লাগিয়ে নিলেন। ভাবলেন দেশ থেকে ওনার ছেলে কল দিয়েছে, ছেলের উপর অভিমান জন্মেছে ওনার, তাই ভাবলেন কল রিসিভ করবেন না। কাব্যের খাওয়া শেষ আগে সে ল্যাপটপ হাতে নিয়ে মনোযোগ দিয়ে কি যেন করছে। সাহেলা বেগম ছেলের উদ্দেশ্যে বললেন, কে ফোন দিল? চেক করো তো কাব্য। দেখছি আম্মু। কাব্য ফোনটা হাতে তুলে নেয়। কলটা এসেছে বাংলাদেশ থেকে। দিব্যর ডান হাত জাফর স্মরণ করেছে কাব্যদের। কাব্য প্রথমে বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিল, কিন্তু পরে মনে হলো কিছু একটা ঘটেছে, নইলে এত রাতে কল দেবে কেন? আচ্ছা দিব্য, সুনায়রা ওরা সবাই ঠিকঠাক আছে তো? কাব্য দ্রুত কল ব্যাক করে। কাব্যের চিন্তিত মুখ দেখে সাহেলা বেগম ততক্ষণে ওর পাশে এসে দাঁড়িয়েছেন। কাব্যকে বললেন কলটা রিসিভ করলে লাউড স্পিকারে দিতে। সে তাই করলো। কৌতূহলী হয়ে রাহুল, দোয়েল, স্রোত সবাই এসে ওদের পাশে দাঁড়ালো। কাব্য উদ্বিগ্ন হয়ে বলল, হ্যালো জারাফ, শুনছো তুমি? কিছু হয়েছে? সব ঠিক আছে তো? আমার ভাই, ওর ওয়াইফ, সবাই সেফ আছে? জাফর কান্না করছে। ক্রন্দনরত অবস্থাতে সে বলছে, কিছু ঠিক নেই স্যার। ঠিক নেই মানে? কি হয়েছে? সাহেলা বেগম ঘামছেন। ওনার শরীর হাত পা কাঁপছে রীতিমতো, মাথাটা প্রচন্ড ঘুরছে। শ্রোতার দোয়েল ওনাকে ধরে সোফায় বসালো। উনি চিন্তিত কণ্ঠে বললেন, কাব্য, ওকে জিজ্ঞেস করো কি হয়েছে। আমার দিব্য, স্নেহরা, ওরা ঠিক আছে তো? তুমি ওকে জিজ্ঞেস করো। কাব্য চোখের ইশারায় স্রোতকে বলে তার আম্মুকে নিয়ে উপরে যেতে। মাকে বুঝিয়ে জাফরের সাথে কথা বলতে লাগে সে। স্রোত বহু চেষ্টা করে ভদ্রমহিলাকে নিয়ে যেতে পারে না। উনি ঠায় দাঁড়িয়ে রইলেন ছেলের পেছনে। মন দিয়ে শুনলেন সব কথা আর বুঝলেন ওনার ছেলে কতটা কষ্টে আছে। সুনায়রা আর নেই। না না, এ হতে পারে না। ফুলের মতো মিষ্টি মেয়েটা অকালে চলে যেতে পারে না। দোয়েলা, স্রোত সহ বাকিরা স্তব্ধ সবটা শুনে। ওদের চেহারা ভয়। মাত্রই কি শুনলো, বিশ্বাস হচ্ছে না যেন। সত্যিই কি সুনায়রা আর নেই? তাহলে মধুর কি হবে? সাহেলা বেগমেরও একই ভাবনা। উনি কান্না করছেন, হাউমাউ করে কান্না করছেন আর বলছেন কাব্যকে, আমার এখানে আসাই উচিত হয়নি। মা বাবার মরা মেয়েটাকে তো আমারই দেখে রাখার কথা ছিল। আমি তা করলাম না। আমি স্বার্থপর, আমি খারাপ। ভদ্রমহিলা কথা বলতে পারছেন না, কান্না করছেন উনি। মায়ের কষ্ট সহ্য হচ্ছে না কাব্যের। সে মাকে বলে, আম্মু শান্ত হও, আমি দেখছি কি হলো।
আমাকে দেশে নিয়ে চলো কাব্য, আমি দিব্যর কাছে যাব। আমার ছেলেটা কি করছে কে জানে, ওকে আমি ছাড়া কেউ সামলাতে পারবে না কাব্য। তুমি মাকে তোমার ভাইয়ের কাছে নিয়ে চলো, ওর আমাদের সবাইকে প্রয়োজন। কাব্য দীর্ঘশ্বাস ফেলে ওর আম্মুর দিকে তাকালে বুকের ভেতরটা কেমন করে উঠছে। এদিকে চোখ বন্ধ করলেও ভেসে উঠছে মধুর মুখ। কাব্য জানেও না মধুর কি অবস্থা, সে নিশ্চয়ই ভেঙে পড়েছে। ওর এই মুহূর্তে কাব্যকে প্রয়োজন, খুব প্রয়োজন। মাকে জড়িয়ে ধরে কাব্য, উনি ছেলের বুকে মাথা রেখে কান্না করে ভাসান। অন্ধকার রুমের মাঝখানে টিমটিম করে জ্বলছে একটা লাইট, চারিদিকে পুরনো জিনিসপত্র রাখা। রুমের এক কোণে রাখা কত রকমের অস্ত্র, বড় বড় বাক্স, তার ভিতরে কি আছে কে জানে। একটা চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় ওখানেই বসে আছেন ওসি রাশেদ, যে মেরেছে সুনেরার বাবাকে। শুধু সুনেরার বাবাকে নয়, সুনেরার বুকের গুলিটাও উনিই করেছেন, আর তার জন্য বিন্দুমাত্র আফসোস নেই। লোকটা হঠাৎই খেয়াল করে দরজার সামনে সুঠাম দিয়ে এক যুবক দাঁড়িয়ে আছে, যার হাতে ধারালো ছুরি। লোকটা কিঞ্চিত ভয় পায়, বুঝে নেয় ওনার মৃত্যু অতি সন্নিকটে। আজ ওনার প্রাণ যাবে, এই মধু ওনাকে মারবে। তবুও মনে সাহস সঞ্চয় করে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে লোকটি। মধু ওনার সামনে চেয়ারটাতে বসে। লোকটা হাসে ওর বিধ্বস্ত অবস্থা দেখে। ঠিক জায়গায় আঘাত করেছে, তবে এই হৃদয়হীন ছেলেটা কি বুঝতে পারছে প্রিয়জন হারানোর কত কষ্ট? মধু এখনো চুপচাপ বসে আছে, ঘাড় কাত করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাশেদের দিকে। লোকটা হাসে, মধুকে জিজ্ঞাসা করে, কেমন লাগছে বউকে হারিয়ে? খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও এরকম কষ্ট হয়েছিল যখন তুই আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছিলি। আজ আমার শান্তি লাগছে। হু হু করে হেসে ওঠে লোকটা। মধু তখনও আগের মতো বসে আছে। এদিকে জাফর রেখে গেছে, সে এগিয়ে যাচ্ছিল লোকটাকে মারবে বলে। মধুর রাগ মিশ্রিত চাহনি দেখে থমকে যায় জাফর। মধু তাকায় লোকটার দিকে, আচমকায় হেসে উঠে সে। লোকটা ভড়কে যায়। হুট করে মধুর কি হলো, এভাবে হাসছে কেন? মধু হাসতে হাসতে হাতে থাকা ছুরিটা দিয়ে লোকটার বুকে আঘাত করে, ঠিক হৃৎপিণ্ডে। সাথে সাথে চোখ দুটো বড় হয়ে যায় রাশেদের। অসহ্য যন্ত্রণায় চিৎকার চেঁচামেচি করে। মধু তখন হাসছে, লোকটার ছটফটানি আর বাঁচার ইচ্ছে দেখে হাসছে সে, কিন্তু মধু তো ওকে বাঁচতে দেবে না। কঠিন থেকে কঠিনতম শাস্তি দিয়ে লোকটাকে মারবে সে। মধু রাশেদের জিভ কেটে দেয়, চোখ দুটো উপড়ে ফেলে, ইচ্ছে মতো মারধর করে। লোকটাকে পুরোপুরি উলঙ্গ করে অ্যাসিড ঢালে ওর শরীরে। লোকটার পুরো শরীর ঝলসে যায়। মধুর অত্যাচার সহ্য করতে না পেরে একসময় মারা যায়। মধুর শান্তি লাগে, হাসি ফুটে উঠে ঠোঁটের কোণে। মধু সুনেরার খুনিকে শাস্তি দিয়েছে, তাকে কঠিনতম মৃত্যু উপহার দিয়েছে। ওর তো খুশি হওয়ার কথা। মধু রুমটা থেকে বের হয়, ওর লোকদের ইশারা দিলে ওরা ভেতরে যায়, লাশটাকে সরিয়ে ফেলা হয়। আমেরিকা সময় 3টা বাজতে চলল, ঘুম নেই কারোর চোখে। কাব্য লাগাতার কল দিয়ে যাচ্ছে মধুর ফোনে, বারবার রিংটোন বেজে কেটে যাচ্ছে, কেউ ধরছে না। কাব্যের ভেতরটায় অশান্তি করছে, ওর ইচ্ছে করছে এক্ষুনি ভাইয়ের কাছে চলে যেতে, কিন্তু চাইলেই যে হবে না। কাব্য এই মুহূর্তে যেতে পারবে না তার ভাইয়ের কাছে। রাহুল কাব্যদের দেশে ফেরার সব ব্যবস্থা করছে। এদিকে সাহেলা বেগমের অবস্থা খারাপ, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, স্যালাইন চলছে। স্রোত একটু হলেও মিশেছে সুনেরার সাথে, মেয়েটা অনেক মিশুক। অমন একটা মেয়ে কিনা অকালে চলে গেল। স্রোত দেখেছে সেদিন মধু কতটা কেয়ার করতো সুনেরাকে, কত বড় করে বিয়ের প্রোগ্রাম করলো, ওকে প্রপোজ করলো। যে কেউই ওসব দেখলে বুঝে যেত মধু ওর স্ত্রীকে কতটা ভালোবাসে। ইস, ওদের ভালোবাসার শেষ পরিণতি এতটা কষ্টকর কেন? স্রোত বুঝতে পারছে মধুর মনের অবস্থা এখন কেমন। ও যখন কাব্যকে হারিয়েছিল তখন ওরও তো এমনই অবস্থা হয়েছিল, কিন্তু ওকে সামলানোর জন্য, মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য অনেকেই ছিল। মধুর কাছে এমন কেউ নেই। স্রোত ভীষণ আপসেট সবটা ভেবে। কান্না করতে করতে চোখ দুটো ওর লাল হয়ে আছে। দোয়েলেরও একই অবস্থা। সে যে সুনেরাকে কাছে থেকে দেখেছে, মিশেছে, সবটা মেনে নিতে বেশ কষ্ট হচ্ছে ওদের। রাতে শেষ হয়ে সকালের সূচনা হয়েছে। চারিদিকে অন্ধকার ছাপিয়ে আলোর দেখা মিলেছে। সুনেরার মৃতদেহ বিছানায় রাখা। মধু ওকে আগলে রেখেছে, শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। সুনেরাকে ছাড়লে এসে পালিয়ে যাবে এমন মনে হচ্ছে। বাড়ির লোকজন সবাই কান্না করছে। সুনেরার কলিগরা কিভাবে যেন খবর পেয়ে এসেছেন এখানে। সাবরিনা বেগমও এসেছে, সাথে ওই বাড়ির সবাই। কিন্তু মধুর সামনে যাওয়ার সাহস কেউ দেখায়নি। অনেক সময় অতিবাহিত হলো, মধু বুঝলেও তার প্রিয়তমার নেই। মেয়েটা হেরে গেছে মৃত্যুর কাছে, হেরে গেছে মধুর ভালোবাসা। মধু তাকে ধরে রাখতে পারেনি, নিজের বুকে আগলে রাখতে পারেনি। তার সব প্রিয় জিনিস যেভাবে হারিয়ে ফেলে, প্রিয়তমাকেও সেভাবে হারিয়ে ফেলেছে। উফ, কি অসহ্য এই যন্ত্রণা! মধু বিড়বিড় করে আওড়ায়, কাউকে চেয়েও না পাওয়া মানা যায়, কিন্তু শতটা ঝড়ঝাপটা পেরিয়ে পেয়ে যাওয়ার পর ফের হারিয়ে ফেলাটা ভীষণ কষ্টের। এই পরিস্থিতিটা অনেক যন্ত্রণাদায়ক হয়। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা খোদা যেন অন্য কাউকে না দেন। মধু কি যেন ভেবে বাইরে যায়। সবাই করিডোরে বসেছিল। জাফর ওকে দেখেই উঠে দাঁড়ায়। মধু ওকে বলে দাফনের ব্যবস্থা করতে। চারিদিকে অন্ধকার হতে শুরু করেছে। দিনের আলো মিলিয়ে গিয়ে রাতের অন্ধকারে ডুবে যাচ্ছে ধরণী। সুনেরাকে কবর দেওয়া হয়েছে।
ওর বাবার কবরের পাশে ওকে কবর দেওয়া হয়েছে। সব লোকজন চলে গেছে, মধুই চলে যেতে বলেছে। আর এই ঠান্ডায় সে শুয়ে আছে সুনেরার কবরের কাছে। সুনেরার বাবার কবরের দিকে তাকালে মধুর মনে হলো লোকটা ওকে বকছেন। মধু ওনার মেয়েকে দেখে রাখতে পারলো না কেন। মধু বুঝতে পারছে না কি উত্তর দিবে। চুপচাপ শুয়ে আছে, হাত দিয়ে প্রিয়তমার কবরটাকে আগলে রেখেছে, যেন মনে হচ্ছে জীবন্ত সুনেরাকে জড়িয়ে ধরে রেখেছে। মধুর চোখ মুখ হঠাৎই কেমন যেন হয়ে যায়, বিড়বিড় করে বলে, এই ঠান্ডায় এখানে একা থাকতে তোর খুব ভয় লাগবে তাই না সুনিয়রা? ভয় পাবি না, আমি আছি তো। আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি এইখানেই থাকবো, তোর সাথে থাকবো। সুনেরা কি শুনলো মধুর কথা? উত্তর দিল সে দেয়নি। সে যে মধুর থেকে অনেক দূরে, শত আলোকবর্ষ দূরে, যেখান থেকে চাইলেও কেউ ফিরে আসতে পারে না। সুনেরাও আর ফিরে আসবে না। সে চলে গেল এই দুনিয়ার মায়া ত্যাগ করে। প্রিয় মানুষকে ছেড়ে সে অনেক দূরে গেছে। গত হয়েছে অনেকগুলো দিন, প্রায় 5টা বছর। এই 5 বছরে কত পরিবর্তন এসেছে। নতুন অতিথির আগমন ঘটেছে, আবার কেউ বিদায় নিয়েছে পৃথিবীর মায়া ত্যাগ করে। কেউ পেয়েছে, কেউ হারিয়েছে। কারো প্রাপ্তির খাতে শূন্য, কারোর পরিপূর্ণ। আজ অনেকগুলো দিন পর বাংলাদেশের মাটিতে পা রাখলো কাব্য। এই 5 বছরে এসে কয়েকবার এসেছে বটে, তবে সাথে অন্যরা ছিল না। আজ শুধু কাব্য নয়, দোয়েল, রাহুল, লিয়া, স্নিগ্ধ সকলেই ফিরেছে। সাথে করে নিয়ে এসেছে তাদের ছানাপোনাদের। কাব্যের আঙ্গুল ধরে দাঁড়িয়ে আছে বছর 4 এক পুচকে মেয়ে। মেয়েটার গায়ে নীল রঙের সুন্দর একটা গাউন। মেয়েটার মধ্যে থাকা সব থেকে আকর্ষণীয় জিনিসটি হলো তার চোখ। নীল চোখের নীল নয়না সে। নাম তার অরুণিকা আরজা। তবে এ মেয়ের বাবা আদর করে তাকে নীলাদ্রি বলে ডাকে। কোনো এক বিশেষ কারণে তার নাম নীলাদ্রি রাখা হয়েছে। সুটকোট পরিহিত কাব্য তাকায় মেয়ের পানে। মেয়েটা হাত বাড়িয়ে বলে, তুলে নাও বাবা, আর কত হাঁটবো? মেয়ের আধো আধো কথা শুনে হাসে কাব্য। হাতে ট্রলি ব্যাগ নিয়ে স্নিগ্ধকে বকা দিতে দিতে কাব্যের পাশে এসে দাঁড়ায় লিয়া। ওর আর স্নিগ্ধের বিয়ে হলো বেশ কিছুদিন আগে। ওদের সম্পর্কটা এখন বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কে রূপ নিয়েছে। লিয়া চোখ মুখ কুচকে কাব্যকে জিজ্ঞাসা করছে, তোর মেয়ে কি বলছে রে? লিয়ার কথা শুনে ওর দিকে তাকায় কাব্য। নীলাদ্রিকে কোলে নিতে নিতে মুচকি হেসে বলে, কোলে নিতে বলেছে। ও এই কথা। আসলে কি বলতো, তোর মেয়ের কথাবার্তা বুঝতে আবার অনেক সময় লাগে। কাব্য হাসে। নীলাদ্রি মেয়েটা ভ্রু কুচকে তাকায় লিয়ার দিকে। লিয়াকে প্রথমবার দেখছে সে, তাই হয়তো এতটা অপরিচিত লাগছে। তবে নীলাদ্রির সমস্যা এখানে নয়। রাগের আসল কারণ হলো তার পাপার সাথে কোনো অপরিচিত মেয়ের কথা বলবে না। নীলাদ্রি তার মাম্মাকে ডাকে। সাথে সাথে স্রোত উত্তর দেয়, কি হলো মামুনি, কিছু লাগবে তোমার? নীলাম্বরীর কণ্ঠস্বর কানে আসতে কাব্য পিছু ফিরে তাকায়। স্রোতের কোলে 4-5 মাসের একটা বাচ্চা, ওর নাম রিক্ত। পেছনে চিৎকার চেঁচামেচি করতে করতে আরেকজন আসছে। সে হলো স্নেহার্দ। নীলাদ্রি আর স্নেহার্দর যমজ। আর রিক্ত হলো স্রোত কাব্যের 3 নম্বর প্রোডাক্ট। ভাবা যায় এই 5 বছরের ব্যবধানে কাব্য 3 বাচ্চার বাবা হয়ে গেছে। স্রোতের কথার উত্তরে কাব্য হেসে বলে, হুম, মেয়ের কিছুই লাগবে না, তবে আমার লাগবে। কি লাগবে? আপনাকে ম্যাডাম। স্রোত মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলে, এভাবে পাম্পটি দিয়েই 3 বাচ্চার মা বানিয়েছেন আমায়? কাব্য স্রোতের কানের কাছে গিয়ে বলে, তুমি চাইলে আরও হবে, আমার ইঞ্জিনের সমস্যা নেই, বুঝলে? স্রোত চোখ বড় বড় করে তাকায় কাব্যের পানে। কাব্য আগের মতোই হাসছে। এমন সময় ধ্রুবর আগমন ঘটে সেখানে। ধ্রুব এসেছে ওদের নিতে। সবাই মিলে রাহুল আর দোয়েলের জন্য অপেক্ষা করছিল। অবশেষে ওরা এলো। রাহুলের হাত ধরে এক বাচ্চা মেয়ে হেঁটে আসছে, ওর নাম দিশা। দোয়েল আর রাহুলের ছোট্ট বাবুই পাখি। ধ্রুব সবাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তবে কাব্য ওদের সাথে না গিয়ে অন্য কোথাও যায়। সাথে করে নিয়ে যায় তার প্রিন্সেসকে। পরিবেশ শান্ত, চারিদিকে মন ভালো করার মতো সুন্দর বাতাস বইছে। সবুজ শ্যামল প্রকৃতি, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা আধুনিক বাড়ি। বাড়িটা স্রোতের পরিচিত। তার জীবনের রঙিন সব স্মৃতির সাথে জড়িয়ে আছে এই বাড়িটি। সদর দরজার সামনে এসে দাঁড়িয়েছে সবাই। দরজায় লাগানো নেম প্লেটে ঝলমল করছে আরণ্যক ম্যানশন নামটি। স্রোত দরজায় নক করার আগে কেউ একজন দরজা খুলে দিল। হ্যাঁ, দরজা খুলেছে তাহিয়া। তাহিয়ার চোখ মুখে উপচে পড়ছে আনন্দ। দেখে মনে হচ্ছে সে অপেক্ষা করছিল স্রোতদের জন্যে। তাহিয়ার সাথে কথা বলে স্রোত আর বাকিরা সবাই। স্রোত লক্ষ্য করে পেছনে ছুটে আসছে একটা বাচ্চা, যার বয়স 5 বছরের মতো হবে। ও হলো দিহান। দেখতে পুরোই ধ্রুবর মতোই হয়েছে। দ্রুত স্রোত সোজা গিয়ে দিহানকে কোলে নিল। কিছুক্ষণ কথা বলল ওর সাথে। কানে এলো ধ্রুবর কণ্ঠস্বর। ভালো আছিস স্রোত? স্রোত ঘাড় ফিরিয়ে তাকায়, উত্তর দেয়, ভালো আছি ধ্রুব ভাই, তোমরা সবাই ভালো তো? আমরা ভালোই ছিলাম, তবে তোদের আগমন ভালো থাকাটা দ্বিগুণ করে দিল। যাই হোক, ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নে। ভাইয়া কোথায় গেল রে? উনি কোথায় যেন গেলেন, আমি ঠিক জানি না, তবে গুরুত্বপূর্ণ কাজ আছে হয়তো।
ধ্রুব মুচকি হাসে। স্রোতকে আবারও বলে ফ্রেশ হয়ে নিতে। স্রোত উপরে যাবে বলে সিঁড়িতে পা রাখে, কয়েকটা সিঁড়ি উঠেও যায়। তখনই মাথায় আসে বাচ্চা দুটোর কথা। আশেপাশে সবাই আছে, রিক্ত তাহিয়ার কোলে, কিন্তু স্নেহার্দ কোথাও নেই। সে কোথায় গেল? স্রোতের চিন্তা হলো। সে ছুটে গেল ড্রয়িং রুমে, সবাইকে জিজ্ঞাসা করলো। আমার ছেলে কোথায়? ও তো তোমাদের সাথেই ছিল। রাহুল আশেপাশে দেখে বলল। আমাদের সাথেই তো ছিল, কিন্তু এখন তো দেখছি না, গেল কোথায়? স্রোত চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে, ওর চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না। দোয়েল বিষয়টা লক্ষ্য করে বলল। স্রোত, তুই এতটা প্যানিক করিস না তো। ও তো নীলাদ্রির মতো শান্ত নয়, বেশ দুষ্টু। হয়তো আশেপাশে কোথাও লুকিয়ে পড়েছে, আমরা খুঁজে দেখছি। ও তো আমাকে না বলে কোথাও যায় না দোয়েল আপু। আমার খুব চিন্তা হচ্ছে, ওকে খুঁজে না পেলে ওর বাবাকে কি বলবো? উনি তো আমায় মেরেই ফেলবেন। ওফ স্রোত, শান্ত হ, খুঁজে দেখছি আমরা। সবাই মিলে স্নেহার্দকে খুঁজতে শুরু করে। স্রোত ডাকাডাকি করছে ছেলেকে, কিন্তু সে সাড়া দিচ্ছে না। বেচারির অবস্থা খারাপ, কান্নায় বুক ফেটে যাচ্ছে। ইট পাথরে তৈরি একটা পুরনো বাড়ি, দেখতে পুরোই রাজপ্রাসাদের মতো। হ্যাঁ, এই বাড়িটা কাব্যের খুব পরিচিত, তার খুব কাছের দুজন মানুষ এখানেই থাকেন। বাড়িটা মধুর, গত 5 বছর যাবৎ সে এখানেই আছে সাহেলা বেগমের সাথে। কাব্য সেদিন ওর আম্মুকে নিয়ে দেশে এসেছিল। ভাইকে কত কষ্টে খুঁজে বের করেছিল সে। মা আর ভাইকে পেয়ে নিজের মনে জমে থাকা সব কষ্ট প্রকাশ করেছিল মধু, কিন্তু এরপর থেকে তার মধ্যে এক পাথরের নিস্তব্ধতা। না পেরেই যেন বেঁচে আছে সে। কাব্য সইতে পারছিল না ভাইয়ের অবস্থা দেখে। সে কত চেষ্টা করেছে মধুর জীবনে খুশি ফেরাতে, কিন্তু পারেনি। সবটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়ে কাব্য। মেয়ের কণ্ঠস্বর কানে আসতেই তার দিকে তাকায় সে। এটা কার গাড়ি পাপা? আমার আম্মুর। ভ্রু কুচকায় নীলাদ্রি রেগে বলে। তোমার আম্মু তো আমি, এটা তো আমার বাড়ি না। তুমি তো আমার ছোট আম্মু, আর উনি আমার বড় আম্মু। তোমরা দুজনেই আমার খুব আদরের। নীলাদ্রি কি বুঝলো কে জানে, সে হাসলো। মেয়ের মন ভোলানো হাসির দিকে তাকিয়ে রইল কাব্য। দরজায় টোকা পড়তে দরজা খুলে দেন সাহেলা বেগম। ওনার চোখে চশমা, চেহারায় বয়সের ছাপ। কাব্য তার মাকে দু চোখ ভরে দেখে। ভদ্রমহিলার চোখ টলমল করছে। সব পেয়েও উনি ধরে রাখতে পারলেন না। কই, 2 ছেলে 2 দেশেই থাকে, দুজনের জীবনে কত চড়াই উতরায়। শেষবার যখন কাব্য এলো, কত চেষ্টা করেছে মার ভাইকে সাথে করে নিয়ে যেতে, কিন্তু দুজনেই যে বড্ড একরোখা। কাব্য একবার ভেবেছিল বউ বাচ্চা নিয়ে সে দেশে ফিরবে, সব সময়ের মতো এখানেই থেকে যাবে, কিন্তু মধু সেটা হতে দিবে না। কাব্যের সুন্দর একটা সংসার আছে, সাজানো গোছানো ক্যারিয়ার আছে। এখানে এলে মার ভাইয়ের কষ্ট দেখলে তারও কষ্ট হবে। ফ্যামিলিকে সময় না দিয়ে সারাক্ষণ পড়ে থাকবে ওদের সাথে, এই ভেবে মধু ওকে এখানে আসতে বারণ করেছে। কাব্য আর জোরাজুরি করতে পারেনি। সাহেলা বেগম তাকিয়ে থাকেন ছেলের পানে। কাব্য তার মায়ের দিকে তাকিয়ে আছে। দুজনের মধ্যে নীরবতা। নীলাদ্রি সবটা পর্যবেক্ষণ করলো। বাবার গলা জড়িয়ে ধরে টুক করে এক চুমুক খেলো গালে, তারপর রাগি চোখে তাকালো সাহেলা বেগমের পানে। ভদ্রমহিলা বুঝলেন না নাতনির রাগের কারণ। উনি নীলাদ্রির গাল ছুঁয়ে বললেন, কেমন আছো আরজা সোনা? নীলাদ্রি কথা বলে না, বাবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কাব্য বুঝতে পারে মেয়ের রাগের কারণ। মাকে চোখের ইশারায় কিছু একটা বোঝায় সে। ভদ্রমহিলা হাসেন। উনি কাব্যকে জিজ্ঞাসা করেন, এবারও কি তুমি একা এসেছো? হুম, বাকিরাও এসেছে। তো স্রোতকে নিয়ে আসলে না কেন? ওকে আমার বড্ড মনে পড়ে, দেখতে ইচ্ছে করে। পুরো কথা শেষ করার আগে কাব্য বলে, আমাকে দেখতে ইচ্ছা করে না আম্মু? মনে পড়ে না আমাকে? ছলছল চোখে ছেলের দিকে তাকান সাহেলা বেগম। কাব্য তখন নীলাদ্রিকে সোফায় বসে দিয়ে বলে চুপচাপ বসে থাকতে। মায়ের দিকে তাকায় কাব্য। ভদ্রমহিলা বলেন, মনে পড়ে কাব্য, তোমাকে আমার ভীষণ মনে পড়ে, কিন্তু কি করব বলো, আমি নিরুপায়। চাইলেও সবাইকে নিয়ে একসাথে থাকতে পারছি না, সে ভাগ্য আল্লাহ আমায় দেয়নি। এবার সব হবে আম্মু, আমরা একসাথে থাকবো। আর ভাইয়ের জন্য কোনো চিন্তা করো না, আমি চলে এসেছি তো, ওর মন ভালো করে দেখতো আমার। সাহেলা বেগম স্বস্তির নিঃশ্বাস নেন। উনি তো এটাই চান, সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে থাকতে। তার হচ্ছে কোথায়? তবে এবার একটু হলেও শান্তি পাচ্ছেন। উনি জানেন ওনার 2 ছেলে ভাই অন্তপ্রাণ। গায়ের থাকা সাদা পাঞ্জাবি, উপরে কালো চাদর জড়িয়ে দেয়ালের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে এক যুবক। দেয়ালে তার প্রিয়তমা ছবি টাঙানো। সেই ছবিতে দৃশ্যমান হচ্ছে তার সুন্দর মায়া ভরা মুখখানি। যুবকটি অপলক তাকিয়ে আছে সেই ছবিতে থাকা রমণীর দিকে। খানিকটা এগিয়ে যায়। সে ছবিতে থাকা মেয়েটার রহস্যময় আঁখিজোড়া যেন বলছে তাকে, জানি আবার একটা জন্ম আমার কভু হবে না। ছ্যাদ করে উঠে মধুর বুক। যন্ত্রণা হচ্ছে খুব। বিগত 5টা বছর ধরে অসহ্য দহনে পড়ছে মানবটি। মনে পড়ছে প্রিয়তমাকে। সে এগিয়ে গিয়ে মেয়েটার মুখ স্পর্শ করে বলে, জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। মধু ঘাড়কাত করে তাকায় মানবীর চোখ দুটোর দিকে। কত কথা জমে আছে এই 2 চোখে। মধুর ইচ্ছে হলো মেয়েটাকে বলবে সে কথা রেখেছে, সে খারাপ কাজ ছেড়ে দিয়েছে, সুস্থ স্বাভাবিক একটা জীবন কাটাচ্ছে। সে জীবনে
নেই কোনো ঝামেলা ঝঞ্ঝাট, নেই খুনাখুনি মারামারি। মধুরাত সব হয়েছে, সবই আছে। নেই কেবল সুনেহারা, যে মেয়েটার সাথে সে সুন্দর এক সংসার সাজাতে চেয়েছিল, যার হাত ধরে কাটাতে চেয়েছিল পুরো জীবন। আচ্ছা, খুব কি ক্ষতি হতো সুনেহারা বেঁচে থাকলে? ক্ষতি হতো ওদের সংসার হলে? হলো না কেন? সব পেয়েও মধু আজ নিঃস্ব। মধুর ধ্যান ভাঙে, মনে হয় গায়ে থাকা পাঞ্জাবির কোণ ধরে টানছে কেউ। পিছু ফিরে তাকায় সে, নজরে আসে এক ছোট্ট মেয়ের মায়াবী মুখ আর নীলাভ চোখ। এই চোখ দুটো মধুর চেনা, এই চেহারা তার খুব প্রিয়, কারোর সাথে মিলে যায়। মধু চেনে তাকে, ফোনে মেয়েটার ছবি দেখেছে সে। কাব্যের প্রিন্সেস বুঝি, ঠিক ওর বাবার মতো হয়েছে। মধু হাঁটু গেড়ে মেঝেতে বসে মেয়েটার গালে স্পর্শ করে বলে, নীলাদ্রি। অমনি বলে উঠে মেয়েটা, তুমি আমাকে চেনো? চিনি তো, তুমি আমার প্রিন্সেস। আমি পাপার প্রিন্সেস। আমারও প্রিন্সেস। মধু হাসে, নিজের কথা দিয়ে মেয়েটাকে ভুলিয়ে ফেলে। দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এই ছোট্ট মেয়েটার জন্য সেই কবে থেকে এটা সেটা কিনে রাখছে মধু। ভেবেছিল যখন সে আসবে সব উপহার একসাথে দিবে। মধু নীলাদ্রিকে জিজ্ঞাসা করেন, তোমার মা বাবা আর ভাইয়ারা কোথায় মামনি? উত্তর দেয় না নীলাদ্রি, সে কি দেখতে ব্যস্ত। মধু আর কিছু জিজ্ঞাসা করে না। কাঁধে কারোর হাতের স্পর্শ পেতে মধুর ধ্যান ভাঙে। আবারও পিছু ফিরে তাকাতে দেখে কাব্যকে। প্রিয় ভাইকে দেখে জড়িয়ে ধরে মধু। কাব্য তাকে জড়িয়ে ধরে। অজান্তেই চোখের কোণে অশ্রু জমে ওঠে। চুপি চুপি বারান্দা দিয়ে যাচ্ছিল স্নেহার্দ, তখনই চোখ যায় একটা রুমের দিকে, যে চেয়ারে বসে আছেন এক ভদ্রমহিলা। স্নেহার্দের কৌতূহল হয় ভদ্রমহিলার মুখ দেখার জন্য। সে ছোট ছোট পায়ে ভেতরে যায়, কিন্তু অসাবধানতায় ওর হাত লেগে শেলফ থেকে বইপত্র সব পড়ে যায়। সাহেলা বেগম বুঝতে পারেন রুমে উনি ছাড়াও অন্য কেউ আছে। গম্ভীর কণ্ঠে বলে ওঠেন তিনি, কে আসলে? জিভ কাটে স্নেহার্দ। বাবার মতো অমন রাগী কণ্ঠস্বর শুনে ভড়কায় সে। উত্তর না পেয়ে সাহেলা বেগম উঠে দাঁড়ান। দরজার পানে তাকাতেই দেখেন 4 বছরের একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। কি সুন্দর, পুতুলের মতো দেখতে। চোখ দুটো তার চেহারাতে যেন রাজ্যের মায়া। ফর্সা গায়ের রং, চেহারা অনেকটা কাব্যের মতো, আবার স্রোতের মতো লাগছে। উনি এই বাচ্চা ছেলেটাকে চেনেন, বেশ কয়েকবার ভিডিও কলে তাকে দেখেছেন। সাহেলা বেগম চোখে মুখের গম্ভীর ভাব সরালেন, এগিয়ে গিয়ে আদুরে কণ্ঠে বললেন, দাদু ভাই যে, তোমার আম্মু কোথায়? স্নেহার্দ দৌড়ে পালালো। যেতে যেতে বলল, বলবো না আম্মার কথা কাউকে বলবো না। সাহেলা বেগম ভ্রু কুচকান, মনে মনে ভাবেন বাচ্চা হলে কি হবে, হয়েছে বাবার মতোই বিচ্ছু। দৌড়ানোর সময় স্নেহার্দের ধাক্কা লাগে মায়ের সাথে। মেঝেতে পড়ে যায় ছেলেটা। স্রোত ওকে টেনে তোলে। স্রোত কাঁদছিল। ছেলেকে দেখে কান্না থামায় সে। ওকে বকা দিতেই ও বলে, পাপা আঁকলে বলে দিব। স্রোত চোখ গরম করে তাকায় ছেলেকে, বলে, বলে কি হবে? তোর বাপকে আমি ভয় পাই? স্নেহার্দ উপর নিচ মাথা নাড়ে, মিটি হাসছে সে। স্রোত কোমরে হাত চেপে রেগে তাকায় ছেলের দিকে। মনে মনে ভাবে পুরো বাপের মতো হয়েছে ছেলে মেয়ে দুটো। সারা দিন দুষ্টুমি করে ওর নাজেহাল অবস্থা করেছে। আর এই দুজন পরে যখন কাব্যকে বলে, সে বিশ্বাস করে না। বাবাকে দেখলে ছেলেমেয়েরা চুপচাপ হয়ে যায়, মনে হয় দুনিয়ার ভদ্র বাচ্চা ওরা দুটোই। স্রোত স্নেহার্দকে বকা দিচ্ছে। রাহুলরা সবাই ছুটে আসে, ওকে নিয়ে ওরা চলে যায়। স্রোত তারপর গিয়ে ফুপির সাথে দেখা করে। দিনটা বেশ সুন্দর। শীতের রুক্ষতা কেটে গিয়ে আগমন ঘটেছে বসন্তের। মধুর বিশালাকার বাড়িটা বাগানের বেঞ্চে বসে আছে কাব্য আর মধু। নীলাদ্রি তার দাদিমার কাছে। এদিকে দুই ভাই মিলে গল্প জমেছে প্রায় 1 ঘন্টা হতে চলল। কাব্যর ফোনে বারবার কল আসছে, একবার স্রোত তো আরেকবার রাহুল। কাব্য ফোনটা সাইলেন্ট করে রেখেছে, যেন ভাইয়ের সাথে কথা বলায় বিঘ্ন না ঘটে। কথার প্রসঙ্গে সুনেহারার কথা উঠল। বিষাদ মধুর সুন্দর মুখটা কালো হয়ে গেল। কষ্টে ভরাক্রান্ত মন নিয়ে সে বলল, আমি তোকে চেয়েছিলাম, খুব করে চেয়েছিলাম, আর পেয়েও ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারলাম না। আমার পছন্দের জিনিসগুলো যেভাবে হারিয়ে ফেলি, তোকেও ঠিক সেইভাবেই হারিয়ে ফেললাম। আর তারপর বিষাদ আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এবার শুধু শরীরের সাদা কাফন জড়ানো বাকি। কাব্যের চেহারার ভাবভঙ্গি বদলে গেল। ভাইয়ের কষ্টে তারও সমান কষ্ট হচ্ছে। এই 5 বছরে কাব্য কত চেষ্টা করেছে মধুর জীবন গুছিয়ে দিতে, বলেছে সবটা নতুন করে শুরু করতে, কিন্তু মধু তা করেনি। সে সুনেহারাকে ভালোবাসে আর তাকে ভালোবেসে পুরো জীবন কাটিয়ে দিবে। রাত 12টা বাজতে কিছু সময় বাকি। পুরো আরণ্যক ম্যানশন শান্ত হয়ে আছে। দিশা, স্নেহার্দ, নীলাদ্রি সবাই ঘুমিয়ে পড়েছে। ওদের খেয়াল রাখার জন্য আছে রাহুল। আজকের দিনটা সবার ভালোই কাটলো। কাব্য আর ধ্রুব কোথাও বেরিয়েছিল, সাথে গিয়েছিল দীপ্ত। দীপ্ত এখন বড় হয়ে গেছে, সে বেশ খুশি। সবাই বাড়ি ফেরায়। কাব্য বাচ্চাদের দেখতে এলো। নীলাদ্রি আর স্নেহার্দ কেউই ঘুমায়নি, বাবার জন্য অপেক্ষা করছিল। কাব্যকে দেখে দুজনে লাফিয়ে উঠে দেয় সাথে চিৎকার। রাহুলের ঘুম ভেঙে যায়। কাব্য রাহুলের ভয়ার্ত মুখ দেখে হাসে। বাচ্চাদের আদর করে নিজের রুমে নিয়ে ঘুম পাড়িয়ে
দেয় সে। ওখানে আগে থেকে ঘুমিয়েছিল রিক্ত। কাব্য ও 3 বাচ্চার গালে চুমু খায়। কাব্য সুখ শান্তি আর প্রাপ্তি এখানে। কাব্য স্রোতকে খুঁজতে খুঁজতে ব্যালকনিতে যায়। মহারানী ওখানেই আছেন, পরনে নীল শাড়ি, বেশ লাগছে কাব্যে নীলাম্বরীকে। বাইরে হাড় কাঁপানোর শীত নেই, তবে হাওয়া বেশ শীতল, শিশির পড়ছে। পাতলা শাড়ি গায়ে জড়িয়ে জানালার পাশে দাঁড়িয়ে আছে স্রোত। নিঃশব্দে পেছনে এসে দাঁড়ায় কাব্য। একজোড়া বলিষ্ঠ হাত আলতো করে জড়িয়ে ধরে স্রোতের কোমর। কাব্যের চিবুক স্থির হয় স্রোতের কাঁধে। কাব্য স্রোতকে নিজের দিকে ঘোরালো, কপালে কপাল ঠেকিয়ে বলল, ভালোবাসি নীলাম্বরী। উত্তর দিল স্রোত। আমি আপনাকে ভালোবাসি গম্ভীর রাজা, ভীষণ ভালোবাসি। কাব্য মুচকি হাসে। কাব্য ও গম্ভীর রাজা, আর স্রোত হলো তার শান্ত রানী। যে রানী কাব্যের বিষণ্ণতার অবসান ঘটাতে জানে, যার কথায় জাদু আছে, চোখ দুটিতে সম্মোহনের ক্ষমতা আছে, যে নীলাভ চোখের চাহনি বেপরোয়া কাব্যকে সামলাতে জানে, যে চাহনি রাগী কাব্যকে শান্ত করে। কাব্য এখানে আটকায়। নীলাম্বরীর নীল চোখে চাহনি ব্যতীত অন্য কিছুই কাব্যকে আটকে রাখতে পারে না। এই চোখ দুটির দিকে তাকিয়ে কাব্য কাটিয়ে দিতে পারবে যুগের পর যুগ। কাব্য ড্রয়ার থেকে একটা লাল রঙের কাপড় বের করে স্রোতের চোখ বেঁধে দেয়। স্রোত অবাক হয়ে জিজ্ঞাসা করে, চোখ বাঁধলেন কেন? কারণ আছে তাই। বলতে বলতে নীলাম্বরীকে কোলে তুলে নেয় কাব্য। নির্দিষ্ট জায়গায় এসে নামিয়ে দিয়ে চোখের কাপড় খুলতে স্রোত দেখে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ভয়ে সে কাব্যকে জড়িয়ে ধরে। কাব্য হেসে বলে, ভয় নেই, আমি এসেছি তো। কাব্যের মুখের একটা বাক্যই নীলাম্বরীর ভয় দূর করার জন্য যথার্থ। স্রোতের ভয় কাটে। ঘড়ির কাঁটায় যখন ঠিক 12টা হয়, তখনই অন্ধকার ঘরটা আলোকিত হয়ে ওঠে। স্রোত তাকিয়ে দেখে চারিদিকটা সুন্দর করে সাজানো। ওদের সামনে রাখা একটা টেবিল, যার মধ্যে কেক, একটা লাল গিফটের বাক্স আর এক গুচ্ছ নীল গোলাপ রাখা। একদিকে রাখা বিশাল এক বুক শেলফ, যার তাকে তাকে সাজানো উপন্যাসের বই। এগুলো বুঝি স্রোতের? স্রোত বিষয় নিয়ে কাব্যের পানে তাকায়। সে চোখের ইশারায় বুঝায় এগুলো সব স্রোতের। স্রোত কাব্যকে জড়িয়ে ধরলে বাড়ির সব সদস্যরা একসাথে বলে ওঠে শুভ জন্মদিন। কাব্যের নীলাম্বরীকে তার জন্মদিনের শুভেচ্ছা জানায়। স্রোতের চোখে মুখে আনন্দ উপচে পড়ছে। ওর যে আজ জন্মদিন মনেই ছিল না। আজ ফেব্রুয়ারি 1 তারিখ। এই দিনটাতে স্রোত পৃথিবীতে এসেছিল, আর কাব্যের মনে থাকবে না দিনটার কথা? তা তো হয় না। নীলাম্বরীর জন্মদিন বলে কথা, কাব্য তো স্পেশাল কিছু করবে। কাব্য স্রোতের কাছে যায়, ওর হাত দুটো ধরে চুমু খেয়ে বলে, শুভ জন্মদিন আমার হৃদয়েশ্বরী। সিনেহার্দি রিক্তি নীলাদ্রির আম্মা আর আমার নীলাম্বরীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। 1-2-2026। স্রোতের চোখ চিকচিক করছে অতি আবেগে। এই কাব্য ভাই স্রোতের ছোট জীবনের সব থেকে প্রাপ্তি। কাব্য জীবনে না এলে ভালোবাসা কাকে বলে সে বুঝতো না। কেউ গভীরভাবে ভালোবাসলে, কেউ তার প্রায়োরিটি লিস্টে সবার শীর্ষে তাকে বসালে ঠিক কেমন অনুভূতি হয়। কাব্য স্রোতকে সব দিয়েছে, সুখ শান্তি আনন্দ সব। না চাইতে এই স্রোতকে সব দিয়েছে কাব্য। স্রোত এই মানুষটাকে ভালোবাসে, খুব 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 ভালোবাসে। স্রোত মাথা রাখে কাব্যের বুকে, ওকে বলে, ভালোবাসি। কাব্য হাসে। নীলাম্বরীর চুলের ভাঁজে চুমু দিয়ে বলে, আমিও তোমাকে ভালোবাসি নীলাম্বরী। আমার প্রেমাঙ্গিনার প্রাপ্তি তুমি, আমার সব আনন্দের কারণ তুমি। কাব্যে স্বপ্নলোকে নীল চোখের নীলাম্বরী তুমি। ভালোবাসি তোমায়, আমার সবটুকু দিয়ে ভালোবাসি, অকারণেই ভালোবাসি তোমায়। স্রোত মুখ তুলে তাকায় প্রিয় পুরুষের পানে। উপস্থিত রাহুল, দোয়েল দিয়া, স্নিগ্ধ আর ধ্রুব, তাহিয়া সবাই হাততালি দিয়ে ওঠে। স্রোত যখনই খেয়াল করে সবাই ওদেরকে দেখতে খানিকটা লজ্জা পায় সে। সরে যেতে চাইলেও কাব্য যেতে দেয় না। স্রোত কাব্যের দিকে তাকালে দুজনের দৃষ্টির সন্ধি ঘটে। উথাল পাথাল শুরু হয় মানবের বুকে। উফ, সেই চাহনি, সেই নীল চোখের, যে চোখে এক রমণী কাব্যের স্বপ্নে আসতো। কাব্য আনমনি রং তুলির সাহায্যে যাকে আঁকত, যাকে কল্পনা করলে ওর বিষাদের অবসান ঘটত, সেই চোখের দিকে কাব্য তাকিয়ে আছে। আজ কাব্যের মনে হচ্ছে সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ, যে তার কল্পনায় থাকা ভালোবাসার মানুষকে বাস্তবে পেয়ে যায়। সে তো সুখী, ভাগ্যবান সে। ওদের ভালোবাসা এভাবেই বেঁচে থাকুক, যুগ যুগ ধরে বেঁচে থাকুক।